सर्वेभ्यो नमः। সকলকে সাদর নমস্তে। আসুন পরমপিতা পরমেশ্বরের মুখ্য নাম ওম ভক্তিপূর্বক উচ্চারণ করি। ওম ওম सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। নমস্তে সকলকে। বিদ্যাজি ঈশ্বর স্তুতি মন্ত্র পাঠ করুন। ओम नमस्ते गुरुजी। নমস্তে। ओम य आत्मदा बलदा यस्य विश्वा उपासते प्रशिशै यस्य देवाः यस्य छायामृतै यस्य मृत्युः तस्मै देवाय हविषा विधेम। ধন্যবাদ। আচ্ছা, যাদের খুব অসুবিধা নেই তারা সকলেই আপনাদের ভিডিও অন করে নিন। ভিডিও অন করা থাকলে কি সুবিধা হয়, আমি বুঝতে পারি যে আপনারা কীভাবে জুড়ে আছেন আমার সঙ্গে। হ্যাঁ, তো আপনারা অনেকে হয়তো মানে এখানে ক্লাসে এসে জয়েন করেছেন, করে আপনাদের কাজ করে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আমি যে পরিশ্রমটা আপনাদের পিছনে করছি সেটা সমস্যা হয়ে যাবে, খুব মানে বৃথা হয়ে যাবে। তো এই জন্য আমি চাই সকলে, আমি যেমন ভিডিওতে আপনাদের সামনে এসেছি আপনারাও আসেন, তাহলে আমিও বুঝতে পারবো আপনারা মানে জুড়ে আছেন, আপনারাও পরিশ্রম করছেন, আমি বুঝতে পারবো। যাদের খুব অসুবিধা রয়েছে, আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা চলুন। তো আমরা গতদিন পর্যন্ত যে বিষয়গুলো দেখেছিলাম, যে বিষয়গুলো আমরা পড়লাম, সেই বিষয়ের উপরে আমি কিছু কোশ্চেন যদি আপনাদের করি, হ্যাঁ কোশ্চেন করবো আমি আপনাদেরকে, আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আপনারা হোমওয়ার্ক করেছেন এটা আমি জানি। আচ্ছা ঈশিতাজি, আচ্ছা হ্যাঁ ঈশিতাজি ওনার ভিডিও অন করতে সমস্যা আছে, উনি মেসেজ করে লিখেছেন। ঠিক আছে ঠিক আছে, জুড়ে থাকুন। আচ্ছা চলুন আমি আচ্ছা আচ্ছা ইন্দ্রজি আপনার মাইক অন করুন। ওম বাকিরা মাইক অফ করে রাখবেন, ইন্দ্রজি মাইক অন করবেন। আচ্ছা ইন্দ্রজি আপনি বলুন যে, আচ্ছা এক মিনিট, হ্যাঁ ইন্দ্রজি বলবেন যে বাঙালিদের উচ্চারণে ভুল হয় কেমন, একটা দুটো উদাহরণ দিন। যেমন কমলকে কমল বলে, বিদ্যাকে বিদ্যা বলে,
জ্ঞানকে এই জ্ঞান না বলে জ্ঞান বলে। আচ্ছা। তারপরে সকাল, এটা হবে সকাল। হ্যাঁ। আরো আছে অনেক, যেমন ঘুমাতে যাব। অনেক রকমের আছে, শেষ হয় না বললে। আচ্ছা, এখানেও এখানেও দেখুন কেমন আমাদের ঘাটতি হয়ে যায়। যেমন আপনি বললেন সকাল, সকালটা আমাদের বলা উচিত ছিল সকাল, এটা বললেন তো। দেখুন আপনি তো শকে ঠিক করে দিলেন, কিন্তু লাস্টের যে লকে আপনি ঠিক করেননি। লয় কিন্তু হলন্ত নেই। সকালা। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের লক্ষ্য করতে হবে, ঠিক আছে? তাহলেই দেখবেন একেবারে উচ্চারণ দোষ চলে যাবে। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা বিদ্যাজি, আপনি বলুন যে ব আর একটা অন্তঃস্থ ব রয়েছে, তো অন্তঃস্থ বয়ের উচ্চারণ আমাদের কেমন করা উচিত? অন্তস্থ বয়ের উচ্চারণ ও এর মতো এরকম বলা উচিত। আচ্ছা আচ্ছা, অন্তঃস্থ বয়ের উচ্চারণ করার স্থানটা কোন জায়গাটায়? ওটা হচ্ছে ওষ্ঠ থেকে ও। না, ওষ্ঠ থেকে যদি উচ্চারণ করি ব হয়ে যাবে, তাহলে ওষ্ঠ এবং দন্তের মধ্যবর্তী স্থান থেকে ওয়া। ঠিক আছে, ধন্যবাদ। সুকান্তজি, সুকান্তজি, নমস্তে। ওম। নমস্তে, ওম। আচ্ছা, যদি যদি অন্তঃস্থ বয়ে হর্ষিকার থাকে, তো সেক্ষেত্রে উচ্চারণ কেমন করা উচিত? অন্তস্থ বয়ে হর্ষিকার। হ্যাঁ। জিয়া। হ্যাঁ, ইয়ার উচ্চারণ হবে জিয়া। ইয়া। না না, অন্তঃস্থ ব আছে, মানে ব আছে একটা, ব তো প ফ বয়ের ব, আর একটা অন্তঃস্থ ব আছে। তো ওই বয়ে যদি হর্ষিকার দেওয়া থাকে তাহলে কেমন উচ্চারণ একটা হবে? একটা ওয়া উচ্চারণ হবে, ও এত ও দিয়ে উচ্চারণ হবে, ও বসবে আগে, ও মানে আচ্ছা, ওই উচ্চারণটা বেশি হবে। তো ওই বয়ে যদি হর্ষিকার লাগিয়ে দেওয়া যায় তাহলে উচ্চারণটা কি হবে? উই। উই। হ্যাঁ, ওই। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা মমতাজি, মমতা রানীজি, আচ্ছা দাদা নমস্তে, আছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আপনি বলুন, যদি অন্তঃস্থ বয়ে রিকার থাকে, তো কেমন উচ্চারণ হওয়া দরকার? অন্তস্থ বয়ে যদি রিকার থাকে, হ্যাঁ, আহ, আহ, রি ওয়ারি এরকম। তার মানে আপনি ক্লাসে আসেন তো নি, আর ক্লাসে দেখেনও নি, এবং আগে যেটা এটা করেছিলেন সেটা ভুলে ছিলাম গেছেন। না। আগের ক্লাসেও শিখেছিলেন। ওয়ারি, ও রি, ওরি, ওয়ারি। ওয়ারি। হ্যাঁ, ওয়ারি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আর সমীরজি, আপনার মাইকটা অন করবেন। নমস্তে জি। হ্যাঁ, নমস্তে জি, নমস্তে। আপনি বলুন যে বাঙালিদের ভুল হয় কেমন, একটা উদাহরণ দিন। উচ্চারণ করার সময় ভুল হয় এমন একটা উদাহরণ দিন। যেমন খেলা, হ্যাঁ। আমরা খেলা বলি। হ্যাঁ। মন বলি। হ্যাঁ। বন উচ্চারণ হবে, আমরা বন বলি। হ্যাঁ। যেমন প্রতিনিধি, হ্যাঁ, আমরা প্রতিনিধি বলি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, আহ, অভিজিৎ সরকার, মাইক অন করুন। হ্যাঁ, হ্যাঁ দাদা, নমস্কার। নমস্তে। আপনি বলুন বাঙালিদের উচ্চারণে ভুল হয় এমন একটা উদাহরণ দিন, যে উদাহরণটা এখনো পর্যন্ত কেউ দেয়নি।
আচ্ছা, তাহলে দাদা যেটা আপনি মানে ক্লাসে পড়িয়েছেন তার বাইরে থেকে তাহলে বলছি। হ্যাঁ, বাইরে থেকে বলুন। হ্যাঁ, যেমন অর্জুন, আমরা বাঙালিরা বলি অর্জুন, আসলে ওটা উচ্চারণ হবে অর্জুন। ধন্যবাদ, ধন্যবাদ। তারপরে হ্যাঁ, বলুন। হ্যাঁ, যেমন তারপরে একটা বলি পার্থ, আর অর্জুনের আর একটা নাম হ্যাঁ, পার্থ, সেটা আমরা বলি পার্থ। হ্যাঁ, হ্যাঁ। এখানে 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 আরেকটা ভুল আছে, সেটা হচ্ছে হিন্দিতে পার্থ বলে। হিন্দিতেও এই জিনিসটা ভুল আছে। যেমন বাংলাতে আমাদের কিছু উচ্চারণ আমরা কিছু খেয়ে ফেলি অর্ধেক, তো হিন্দিতেও কিছু খেয়ে ফেলা হয়। এরকম পার্থ হবে হিসাবে, সংস্কৃততে গেলে পার্থ, কিন্তু হিন্দিতে বলে পার্থ। আর বাংলাতে বলি পার্থ, মানে বাংলাতে ওটা ওকাল লাগিয়ে দিই, আর হিন্দিতে কি করে অটাকে খেয়ে ফেলা হয়। বুঝতে পেরেছেন? মানে বাংলা হিন্দি দুটোতেই মুশকিল রয়েছে, কিন্তু সংস্কৃততে গেলে পার্থ। বুঝতে পেরেছেন? ধন্যবাদ অভিজিৎজি। আচ্ছা, চৌহান সাবিত্রীজি, মাইক অন করুন। ওম নমস্তে জি। নমস্তে জি, নমস্তে জি। আপনি বলুন, ঠিক যে কটা উদাহরণ দেওয়া হয়েছে এর বাইরে একটা নতুন উদাহরণ দিন, যে বাঙালিদের উচ্চারণে ভুল হয় কেমন। আচ্ছা, আমি তো বলিনি, আমি তো রুগী দেখতে গিয়েছিলাম, এই জন্য মাত্র জয়েন করলাম আমি। আর কালকে পেশেন্টের জন্য আমি আবার অর্ধেক ক্লাস করে চলে গিয়েছিলাম। আমার আপনার অসুস্থতা, আপনারা এই কি জন্য। করবেন, যখনই কোনো সমস্যা হবে অর্ধেক ক্লাস করে চলে যাবেন, পরের দিন যখন ভিডিওটা আপলোড করে যখন ইউটিউবে লিংক দেওয়া হবে সেটা অবশ্যই দেখে নেবেন, নাহলে আপনারা পিছিয়ে না পড়বেন। না নাহলে পিছিয়ে না পড়বেন আপনারা। বুঝছি, আমি পেশেন্ট মানে পেশেন্টের জন্যই আমি সারাদিন আজকে ব্যস্ত ছিলাম। ঠিক আছে, ঠিক আছে। আমার যা হাসপাতালে ভর্তি, তো এই জন্য আমি আজকে দুঃখিত আচ্ছা, জবাব ঠিক না দেওয়ার জন্য। আগামীটা আমি ঠিক করবো। ঠিক আছে। ধন্যবাদ, ধন্যবাদ। দীপ্তিজি, আপনার মাইক অন করুন। দীপ্তিজি। দীপ্তি রানীজি। আচ্ছা, ঈশিতা গাঙ্গুলি। ঈশিতা গাঙ্গুলিজি, মাইক অন করুন। আচ্ছা, ঈশিতা গাঙ্গুলিজি বাইরে আছে, এই জন্য ওনার সমস্যা হতে পারে। দীপ্তিজির কি সমস্যা জানি না। মধু মঙ্গলজি, আপনার মাইক অন করুন। হ্যাঁ, হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ, আপনি একটা উদাহরণ দিন, যে উদাহরণগুলো এখনো কেউ দেয়নি বাঙালিদের ভুল উচ্চারণে। যেমন অন্তস্তবকে বাংলারা বর্জ্য বয়ের মতো উচ্চারণ করে, যেমন হাবড়া। হ্যাঁ, হাওড়াকে অনেকে হাবড়া উচ্চারণ করে, হুম, অন্তস্তবকে বর্জ্য বয়ের মতো উচ্চারণ করে হাবড়া, এরকম। আচ্ছা। আর 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 বিকৃত একারের উচ্চারণ করে, আর অকারের ওকার উচ্চারণ করে। মানে একটা শব্দের উদাহরণ দিন এমন। হ্যাঁ, যেমন মঙ্গল, মঙ্গল হয়ে গেল মঙ্গল। হ্যাঁ, ঠিক, ঠিক, ঠিক। হ্যাঁ, এখানেও দেখুন আরেকটা ঘাটতি থেকে যায়। মঙ্গল মানে, যদি আমরা মঙ্গলও বলি সেক্ষেত্রে লয়ে কিন্তু অলন্ত নেই, তাহলে মঙ্গলা হয়ে যাবে অরিজিনাল উচ্চারণ, তাই না? প্রথম কথা তো আমরা মকে হ্যাঁ মহোদয়, মঙ্গলা, কিন্তু আমরা বলি মঙ্গল। হ্যাঁ, মানে যদি আমরা মটাকে ঠিক করে নিই সেক্ষেত্রে লয়ে গিয়ে ভুল হয়ে যায়, তাহলে হিসাবে হবে মঙ্গলা। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা, চলুন। রামপ্রসাদজি। হ্যাঁ, হ্যাঁ, নমস্তে নমস্তে। নমস্তে, নমস্তে। আচ্ছা, আপনি বলুন যে এই যে আমরা অন্তঃস্থ ব বলি, এই অন্তঃস্থ বয়ের উচ্চারণ কেমন হওয়া উচিত? আমি তো এখন অনেকটা ব্যস্ততার ভিতরে আছি, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আপনি জুড়ে থাকুন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, জুড়ে থাকুন। হ্যাঁ, এবার এবার চলুন, মোটামুটি সবার কাছে আমরা পৌঁছেছি। আহ, তো এইবার আমি আপনাদেরকে আজকের মূল ক্লাসে নিয়ে যাচ্ছি। আজকের কক্ষাতে খুব মহত্বপূর্ণ বিষয় একটা রয়েছে, যেটা আমাদের খুব কাজে দেবে। রামপ্রসাদজি, আপনি জুড়ে থাকবেন, এটা খুব দরকার আপনারও জানা।
হ্যাঁ, এটা আমি গতকাল দেখাতে গিয়ে আপনাদেরকে দেখাইনি, কেননা এটা অনেক গুরুত্ব রয়েছে। আচ্ছা, ইন্দ্রজি একবার মাইক অন করে বলবেন যে পেজ ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। ইন্দ্রমিত্রজি। ওম। ওম। হ্যাঁ, বলুন, পেজ কি ঠিকঠাক দেখা যাচ্ছে এবং আমার আওয়াজ ঠিকঠাক শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। দেখা যাচ্ছে, তাই তো? ঠিক আছে। হ্যাঁ, এখানে প্রচণ্ড গুরুত্ব দেবেন সবাই। দেখুন, এই পেজে আমি 3টে ভাগ করেছি। 3টে ভাগেই দেখুন কালো রঙের যে লেখাগুলো রয়েছে, শব্দগুলো সব যুক্ত বর্ণ। 3টে জায়গাতেই যুক্ত বর্ণ কালো রঙের রয়েছে এবং নীল রঙের সেটাকে ভেঙে ভেঙে দেওয়া হয়েছে। তো আমি 3টে ভাগ করেছি এই কারণে, হ্যাঁ, একটা ভাগে রয়েছে দেখুন, প্রথম ভাগে যেমন পান্ডাওয়া, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মূর্ধন্যয় ডয় একটা যুক্ত হয়েছে। তাহলে এখানে আমরা এই শব্দের মধ্যে একটা যুক্ত বর্ণ দেখতে পেয়েছি। তো এমন মানে এই যে লাইনে, মানে বাম দিকের লাইনে যত কালো রঙের শব্দ রয়েছে সেগুলো একটা যুক্ত বর্ণ যেখানে রয়েছে এমন উদাহরণ আমি নিয়ে এসেছি, যে একটা যুক্ত বর্ণ রয়েছে এরকম অবস্থাকে আমি নিয়ে এসেছি। আচ্ছা, দ্বিতীয় নম্বরে দেখুন যে 3টে বর্ণ একসঙ্গে যুক্ত হয়েছে। যেমন দেখুন, দৃষ্ট্বা, মূর্ধন্য স, ট, নিচে ওয়া, মানে 3টে মিলে যুক্ত হয়েছে। তাহলে একটাতে আমি কি দুটো বর্ণ যুক্তর একটা উদাহরণ নিয়ে এসেছি, একটা 3টে বর্ণ যুক্তর উদাহরণ নিয়ে এসেছি, আর একটাতে দেখুন যে পরপর দুটো বর্ণে উপরেরটা তো 3টে বর্ণ রয়েছে, পরপর 3টে বর্ণে যুক্ত অক্ষর রয়েছে, তারপরে পরপর দুটো বর্ণে, এইভাবে আমি দুটো 3টে মানে মানে পরপর যদি এরকম থাকে, তো সেক্ষেত্রে আমাদের কিভাবে কোনটা উচ্চারণ করতে হবে। এক তো হচ্ছে একটা যুক্ত বর্ণ থাকলে কেমন উচ্চারণ করতে হবে, 2 নম্বর হচ্ছে যে যে 3টে বর্ণ একসঙ্গে জুড়ে থাকলে তার উচ্চারণ কেমন হবে, আর একটা কি যে পরপর যদি যুক্ত বর্ণ থাকে তো সেক্ষেত্রে আমাদের উচ্চারণ কেমন হবে। তো এক্ষেত্রে ব্যাকরণ শাস্ত্রে বলা হচ্ছে কি, যে যুক্ত বর্ণ যেখানে থাকবে তার আগের বর্ণকে গুরু উচ্চারণ করতে হবে। গুরু উচ্চারণ মানে কি? গুরু উচ্চারণ মানে হচ্ছে যে দীর্ঘ উচ্চারণ করা, যেটা আমি আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম যে ছন্দের ক্ষেত্রে বলা হয়েছে যে দীর্ঘ উচ্চারণ করো যুক্ত বর্ণের আগের বর্ণকে। ছন্দে একটা নিয়ম রয়েছে যে যুক্ত বর্ণের আগের বর্ণকে দীর্ঘ উচ্চারণ করো। আচ্ছা, কোনো বর্ণে যদি হলন্ত থাকে তার আগের বর্ণটাকে দীর্ঘ উচ্চারণ করো, কিংবা কোনো বর্ণের উপরে যদি অনুস্বর থাকে তাকে দীর্ঘ উচ্চারণ করো। তো এরকম যে নিয়মগুলো দেখেছিলেন, এটা হচ্ছে ছন্দের নিয়ম তো রয়েছে, আর এটা সার্বভৌম নিয়মের ক্ষেত্রেও এই নিয়মটা প্রযোজ্য রয়েছে, আর বাকিগুলো প্রযোজ্য নেই। কিন্তু এই যে যুক্ত বর্ণের আগের বর্ণকে একটু দীর্ঘ উচ্চারণ করা, এটা কিন্তু সর্বক্ষেত্রে প্রযোজ্য আছে। তো আমরা এটাকে কিভাবে উচ্চারণ করব, মানে যুক্ত বর্ণ যেখানেই রয়েছে তার আগের যে বর্ণ রয়েছে তাকে একটু দীর্ঘ উচ্চারণ করা। এবার দেখুন, প্রথমে কি পান্ডাবা, তো পান্ডাবাতে আমরা পা দেখতে পাচ্ছি, পা তো এমনি দীর্ঘ, পা এমনি দীর্ঘ রয়েছে। তারপরে আছে কি কুরবাতা, কু হর্ষু রয়েছে, তেমন এটা হর্ষ উচ্চারণ হওয়া দরকার, কিন্তু এটাকে আমাদের দীর্ঘ করতে হবে। আচ্ছা, যেখানে তো দীর্ঘ রয়েছে সেটা তো কোনো সমস্যা নেই, কিন্তু যেখানে দীর্ঘ নেই সেটাকে দীর্ঘ করে দিতে হবে। এবার কীভাবে দীর্ঘ করব দেখুন। আচ্ছা, দীর্ঘ করার আগে আর একটা বিষয় আপনাদেরকে এখানে পরিষ্কার হতে হবে, যে যুক্ত বর্ণ যেটা হচ্ছে সেই বর্ণে কার সঙ্গে কে যুক্ত হয়েছে এটাকে লক্ষ্য করতে হবে। কার সঙ্গে কে যুক্ত হয়েছে, মানে প্রথমে কে আছে আর লাস্টে কে আছে, তারপরে তো মিলেছে।
প্রথমে একজন আছে আর লাস্টে একজন আছে, এই দুজনা মিলেই তো একজন হয়েছে। তো আর এই যে যুক্ত বর্ণ হয়েছে, যুক্ত বর্ণ হওয়ার পরে সে দুটো জুড়ুক, তিনটে জুড়ুক, চারটে জুড়ুক, ও এক জায়গায় জুড়েছে মানে ওটা একটা বর্ণ হয়ে গেছে, একটা বর্ণের গণনায় চলে আসবে, ওটা আর দুটো বর্ণ থাকবে না। তো যখনই জুড়লো, তো প্রথমে কে আছে আর লাস্টে কে আছে দেখতে হবে। আচ্ছা, লাস্টে যে রয়েছে সে কিন্তু সম্পূর্ণ রয়েছে, তার সঙ্গে অ জুড়ে আছে। আর প্রথমে যে রয়েছে সে কিন্তু অর্ধেক রয়েছে। এই জন্যে তাকে হলন্ত দিয়ে যদি আমরা সেটাকে লিখি, আচ্ছা আমি আপনাদের একটা উদাহরণ দিই, তাহলে সুবিধা হবে। এই যুক্ত বর্ণের বিষয়টা খুব গুরুত্ব দিয়ে আমাদের সকলের দেখা দরকার। হ্যাঁ মমতাজি। ও, নমস্তে দাদা। নমস্তে। দাদা, আর গুরু আর দীর্ঘ এই হ্যাঁ, দুটা জিনিস কি একই না ভিন্ন? গুরু, লঘু, এ হচ্ছে আমাদের ছন্দে যে গণ রয়েছে, ছন্দে গণ আছে, সেই গণের বিভিন্ন জগন মগন এভাবে অনেকগুলো নাম রয়েছে, ঠিক আছে। তো এই যে দীর্ঘ এবং হর্ষকে গণে গিয়ে গুরু এবং লঘু নাম হয়েছে, ঠিক আছে। বুঝতে পারছেন? দাদা, না, স্পষ্ট ভাবে বুঝতে পারিনি। আমি বলছি, গণ আছে, গণ, এটাকে এখন বুঝতে পারবেন না, কারণ এটা জানতে গেলে আপনাদেরকে ছন্দশাস্ত্র জানতে হবে, আর ছন্দশাস্ত্র এখন পুরোপুরি জানতে গেলে আপনাদের মূল জায়গা থেকে সরে যাবেন, ওটা নিয়ে আলাদা ক্লাস করার দরকার। ছন্দশাস্ত্রে কি বলা হয়েছে, জগন মগন এইভাবে কয়েকটা উদাহরণ দেওয়া হয়েছে, যেখানে লঘু গুরুর একটা মানে চিহ্ন দেওয়া হয়েছে, যে এই ছন্দ থাকলে এইভাবে লঘুগুরু বসবে, ওই ছন্দ থাকলে ওই ছন্দ থাকলে এইভাবে লঘুগুরু বসবে, এর একটা নিয়ম দেওয়া হয়েছে। এবার সেখানে দেখানো হয়েছে কি, সেখানে হর্ষ দীর্ঘ কোনো নাম দেওয়া হয়নি, সেখানে লঘু এবং গুরু নাম দেওয়া হয়েছে। তো লঘু আর গুরু ওখানে হর্ষ এবং দীর্ঘকে ইন্ডিকেট করছে, বুঝতে পেরেছেন? মানে যার নাম আচ্ছা, হর্ষ দীর্ঘ তার নামই লঘু গুরু। এই জন্যে ব্যাকরণ শাস্ত্রে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন বর্ণোচ্চারণ যে শিক্ষা রয়েছে, এখানে এই বিষয়ে মহর্ষি দয়ানন্দজি লিখছেন যে হর্ষং লঘু, মানে হর্ষ স্বর কি লঘু সঞ্জাহে, দীর্ঘং চ গুরু। এখানে বলা হচ্ছে আর দীর্ঘ কি ভি গুরু সঞ্জাহে, মানে দীর্ঘকেই গুরু বলা হয় আর হর্ষকেই লঘু বলা হয়, বুঝতে পেরেছেন? হ্যাঁ দাদা। দাদা, ওইটা বইয়ের নাম কি এই যেটা তো থেকে বললেন? বর্ণ উচ্চারণ শিক্ষা, এই বইটা আছে আপনার কাছে? না দাদা, নেই। এই বইটা কিনে নেবেন, ওটা বাংলাদেশেও পাওয়া যাচ্ছে, বাংলাদেশের বইটা আমার কাছে আছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, না এটা নয়, এই দেখুন বাংলাদেশ থেকেও, বাংলাদেশের রাজ্য প্রতিনিধি সভা থেকে ছাপানো হয়েছে, এটা বাংলা অনুবাদ করা এইটা হয়েছে। আছে দাদা, হ্যাঁ এই বইটা আছে। এইটাতেই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। এই বিষয়ে আমি এখন বেশি ডিটেলস করব না, কেননা এই বিষয়ে বেশি জটিলতায় গেলে আমাদের মূল লক্ষ্য থেকে আমরা পিছিয়ে যাব। এই বইয়ের 11 নম্বর পৃষ্ঠাতে দেখুন 13 নম্বর এবং 15 নম্বর যে সূত্র রয়েছে সেই দুটো দেখলেই বুঝতে পারবেন, লিখে রাখুন এখন। 11 নম্বর পৃষ্ঠার 13 এবং 15 নম্বর সূত্র, ঠিক আছে? ঠিক আছে দাদা, ঠিক হ্যাঁ আছে। ঠিক নমস্তে দাদা। নমস্তে। আচ্ছা চলুন, তো আমরা এখানে লঘু গুরু নয়, আমরা এখানে যেটা জানতে চাইছি, দেখুন বিষয়ে সরে গেলে এই সমস্যাগুলো হয়। আচ্ছা ঠিক আছে, তো আমাদেরকে এখন দেখতে হবে যে যুক্ত বর্ণ হতে গেলে কেমন ব্যাপারটা হয় আর কি। আচ্ছা, হ্যাঁ
মনে করুন যেমন ওখানে পান ডাওয়া, তো মনে করুন হ্যাঁ এখানে মূর্ধন্য আচ্ছা, ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা বলুন তো ইন্দ্রজি? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, হচ্ছে মূর্ধা ন লিখেছি আমি, ঠিক আছে? তো এই মূর্ধা নকে যদি, দাঁড়ান কোথায় গেল, হ্যাঁ এইবার হয়েছে। আচ্ছা, বিদ্যাজি বলবেন মাইক অন করে যে এই মূর্ধা নকে যদি আমরা অর্ধেক করি তাহলে কি করতে হবে? তাহলে মূর্ধন্যয় লিখে হলন্ত দিতে হবে। আচ্ছা চলুন হলন্ত দিয়ে দিলাম, তাহলে এটা অর্ধেক হয়ে গেল। এইবার এর সঙ্গে এবার ড দিয়ে দিই। আচ্ছা, এই কিবোর্ডটাতে হ্যাঁ, এই দেখুন মূর্ধা নয়ের সঙ্গে ড দিয়ে দিয়েছি, ডয়ে কিন্তু হলন্ত দিইনি। সবাই লক্ষ্য করুন, মূর্ধা ন ছিল, আবার দেখাচ্ছি দেখুন, মূর্ধা ন ছিল, এটা পূর্ণ মূর্ধা ন, এর সঙ্গে আমি লাগিয়েছি কি হলন্ত, মানে মূর্ধন্যকে অর্ধেক করে দিয়েছি, দিয়ে তার সঙ্গে জুড়েছি ড, তার মানে ড কিন্তু আমি অর্ধেক করিনি, তার মানে মূর্ধন্য এখানে অর্ধেক আছে আর ড কিন্তু পুরোপুরি আছে, অ সমেত আছে, ঠিক আছে? তো এই রকম মনে করুন বিভিন্ন যুক্তবর্ণ এইভাবে চলে আসবে। তো যখন বিভিন্ন যুক্তবর্ণ চলে আসবে তো আমাদেরকে কি করতে হবে সেটাই আমি এবার দেখাচ্ছি। তো যে বর্ণটা প্রথমে ছিল সেটা তো অর্ধেক ছিল, তো সেই অর্ধেকটাকে আমাদের টেনে বের করে নিতে হবে। এইবার দেখুন, এতক্ষণ যেটা বোঝাতে চাইছিলাম আমি, কি লাগবে, ধরো ধরো ওটা হবে না, এটা নিয়ে, হ্যাঁ। তো প্রথমে যে বর্ণ থাকবে যেটা অর্ধেক অবস্থাতে রয়েছে সেই বর্ণকে আমাদের ওই অবস্থা থেকে টেনে বের করে আনতে হবে, এটা আমাদের মনে মনে করতে হবে। এখানে আমি নীল রং দিয়ে লিখেছি, কিন্তু এটা আমাদের মনের সঙ্গে সেটিং করে নিতে হবে যে প্রথম যে বর্ণ রয়েছে তাকে টেনে বের করে আগের যে বর্ণ রয়েছে তার সঙ্গে জুড়ে দাও। তাহলে কি হবে, পয়াকারে পা আছে আর মূর্ধন্যয়ের সঙ্গে ড আছে, তো মূর্ধন্যকে আমরা টেনে বের করে দেবো, দিয়ে কার সঙ্গে জুড়ে দেবো, আগের যে বর্ণ আছে, তো পয়াকারে পা আছে, তো ওর সঙ্গে জুড়ে দেখুন নীল রঙের আমি লিখেছি পান, পান, ঠিক আছে? তাহলে বাকি থাকলো কি, ড বাকি থাকলো, তো ড এর সঙ্গে পরের যে বর্ণ তাকে জুড়ে দাও, ড ব। তাহলে এখানে আমাদের উচ্চারণ করার সময় কি করতে হবে, পান ডাবা, পান ডাবা। তো এই যে পান আর ডাবার মধ্যে একটা যে হাওয়ার গ্যাপ দিচ্ছি দেখুন, থেমে যাচ্ছি, পান ডাবা, পান ডাবা, এই যে থেমে যাচ্ছি এর কারণে এটাকে গুরু উচ্চারণ বলা হলো। ভালো করে বুঝুন, এই যে পান ডাবা, এই পান বলে থেমে গিয়ে তারপরে যে ডবা বললাম, এই যে একটা হাওয়ার গ্যাপ দিলাম আমি, আওয়াজের গ্যাপ দিলাম, তার কারণে ওটা কিন্তু দীর্ঘ উচ্চারণ হয়ে গেল। এবার এখানে তো প আকার এমনি দীর্ঘ ছিল, এই জন্যে বিষয়টা অতটা বোঝা গেল না। এখানে দেখুন, এখানে কুর্বতা আছে, বয়রেপ আছে, তো
তো বয়রেপ মানেও কিন্তু যুক্ত অক্ষর, যেটা আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি যে এই র এর সঙ্গে বয়ের যুক্ত হয়েছে। তো তাহলে আমাদের রটাকে টেনে নিতে হবে, নিলে কি হবে? কুর, কুর ওয়াতা। তাহলে এই যে কুর ওয়াতা, এই যে কুর বলে যে আমাদের যে এটা হাওয়া থামিয়ে দিচ্ছি, কুর ওয়াতা, কুর ওয়াতা। তো এই যে কুর ওয়াতা বলছি, সাথে সাথে কিন্তু কয়ে হস্যটা দীর্ঘ উচ্চারণ হয়ে গেল। কেননা আমরা যদি ওটাকে হ্রস্ব উচ্চারণ করতাম তাহলে কি হতো? কুরওয়াতা, কুরওয়াতা, এভাবে জোরে জোরে বলতে হতো, খুব স্পিডে বলতে হতো, কুরওয়াতা, কুরওয়াতা। কিন্তু আমাদের বলতে হচ্ছে কি? কুরওয়াতা, কুরওয়াতা। এই যে কুরওয়াতা বলছি, এখানে এই কুটা দীর্ঘ উচ্চারণ হয়ে গেল। তাহলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কি, যেখানেই যুক্ত বর্ণ থাকবে তার প্রথম বর্ণটাকে তার আগের বর্ণের সঙ্গে টেনে আলাদা করে দাও, আর পরের বর্ণটাকে পরের বর্ণের সঙ্গে করে দাও, দিয়ে মাঝখানে একটা গ্যাপ তৈরি করে দাও উচ্চারণের সময়। যেমন আচারিয়া, তো আমরা কি করবো? আচারিয়া, আচারিয়া, এভাবে উচ্চারণ করব। আচ্ছা, ধানাস তাদা, ধানাস তাদা আছে লেখা, আমরা কি করবো? ধানাস তাদা, ধানাস তাদা। এই যে এই মাঝখানে একটা থামছি, এইটাই আমাদের কিন্তু গুরু উচ্চারণের সহযোগিতা করবে। যে ধানাস, এই যে ন, এই নকে আমাদের দীর্ঘ উচ্চারণে সহযোগিতা করছে। নাস, নাস তাদা, নাস তাদা, নাস তাদা। তো তাহলে আমরা উচ্চারণ করবো কি? ধানাস তাদা, ধানাস তাদা। আচ্ছা, সৌ, সৌভদ্র, তো আমরা কি করবো? সৌভদ্র, 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 এভাবে উচ্চারণ করবো। একটু থেমে যেতে হবে, মানে টানা যেন আমরা উচ্চারণ না করি, সৌভদ্র এভাবে নয়, সৌভদ্র, 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 এভাবে যেন আমরা উচ্চারণ করি। আচ্ছা, এইবার তারপরে দেখুন দ্বিতীয় লাইনে কি দেখতে পাচ্ছি, যে এখানে তিনটে বর্ণ জুড়ে গেছে। দয়রির পরে মূর্ধন্য ট এবং ব, তিনটে বর্ণ জুড়ে গেছে। তো ওখানে তো দুটো বর্ণ জুড়ে ছিল, প্রথম বর্ণকে আমরা আলাদা করে নিয়েছি। তিনটে বর্ণ জুড়লে কি করব? তিনটে বর্ণ জুড়লে কি করব? আমরা প্রথম দুটোকে আলাদা করে নেব আর পরেরটাকে সাইড করে দেবো। তার মানে প্রথম যে দুটো আছে ওই দুটো মিলে অর্ধেক হয়ে গেছে। ভালো করে বুঝুন, কারণ এই তিনটে মিললেও এটা তো একটা বর্ণই হয়েছে, একটা বর্ণের গণনায় আসবে। তাহলে এই যে প্রথমে আমরা পান ডাবা বলেছি, পয়াকার মূর্ধন্য হলন্ত দিয়েছি, মূর্ধন্য অর্ধেক হয়ে গেছে। আর এখানে গিয়ে যখন তিনটে বর্ণ জুড়েছে তখন অর্ধেকের অর্ধেক হয়েছে এক একটা বর্ণ। তাহলে মূর্ধা স এবং ট দুটোই অর্ধেকের অর্ধেক হয়ে দুটো মিলে অর্ধেক হয়েছে। তো এই কারণে দৃষ্ট, দৃষ্ট দুটোকেই আমরা সাইড করে দিলাম, কেননা দুটোকে আমরা অর্ধেক মেনে নিয়েছি। তাহলে দৃষ্ট ওয়া, দৃষ্ট ওয়া, এভাবে উচ্চারণ করতে হবে। তারপরে ইন্দ্র। আচ্ছা, আমরা কি করছি? প্রথম দুটো বর্ণকে আলাদা করে নিচ্ছি, ইন্দ রা, ইন্দ রা। আচ্ছা, রাষ্ট্র, তো আমরা কি করবো? রাষ্ট্র রা। আচ্ছা, রা হয়ে গেছে, এটা র হবে। এই রাষ্ট্র, রাষ্ট্র, এখানে রয় আকার পড়ে গেছে, এটা আকার হবে না, এটা র হবে। ভালো করে সবাই দেখে নিন, এটা শুধু র হবে। তাহলে রাষ্ট্র র। এইবার দেখুন, তাহলে 2 নম্বর এটা হলো। 3 নম্বরে গিয়ে দেখুন, পরপর একটা দুটো তিনটে রয়েছে, একটা দুটো আছে, যেমন ধর্মা, ময় রেপ আছে যুক্ত বর্ণ, কয় মূর্ধা স আছে, এটাও যুক্ত বর্ণ, তয় রফলা আছে, এটাও যুক্ত বর্ণ। আচ্ছা, অশ্বত্থামা, অশয় আছে, তয় থ আছে। আচ্ছা, এটা কিন্তু তয় থ, এটা যেন কেউ থয় থ ভাববেন না, এটা হচ্ছে তয় থ। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা, এটা নিয়ে অনেকের কনফিউশন থাকতে পারে। এই দেখুন, প্রথমে ত লিখলাম, হলন্ত দিলাম, দিয়ে এবার আমি লিখব কি? থ। এই দেখুন, এটা তয় থ। যদি এটা থয় থয় হতো, থয় থ হতো, তাহলে সেক্ষেত্রে কি হতো দেখুন, এই হচ্ছে থ,
হলন্ত দিয়ে কি হলো, দাঁড়ান, ঠ, হয় হলন্ত দিলাম, দিয়ে আবার একটা থ দিয়ে দিলাম। দেখুন থয় থ এরকম হয়, থয় তো একসঙ্গে জোরে না, এরকম এরকম মানে হলন্ত দিয়ে গ্যাপ হয়ে যায়। তো তার মানে ওটা তয় থ ছিল। তো এমন দেখবেন যেখানে উত্থান এমন আমরা লেখা থাকে, ওখানে কিন্তু ওই তয় থ থাকে, তো ওখানে উচ্চারণ হবে উত্থান, কিন্তু আমরা বলি উত্থান, অনেকে বলে ফেলি ভুল করে। ঠিক আছে, আচ্ছা চলুন। কোথায় চলে গেল? হ্যাঁ, তো এইবার যখন এমন পরপর থাকবে তখন আমরা কি করব, তখনও একই নিয়ম কাজে লাগাবো, তার আগেরটাকে দেখব। তো প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি, ধ ময়রেপ, এই যে ময়রেপটা যুক্ত বর্ণ রয়েছে, তো এখানে কি করব, ধয়ের সঙ্গে রটাকে টেনে নেব। ঠিক আছে, আচ্ছা এখানে এখানে আর একবার ভাঙার দরকার ছিল আমার। হ্যাঁ, ধয়ের সঙ্গে মটাকে টেনে নেব, তাহলে ধর ম, ধর ম হয়ে যাবে। আচ্ছা তারপরে এই দেখুন, তারপরে তারপরে কি আছে, কয় মধ্যাহ্নস্ব ক্ষিয় আছে, তো কটাকেও আমরা এর সঙ্গে টেনে নেব, তাহলে তাহলে টেনে নিলে কি হবে, ধর মাক্স। প্রত্যেকটা যুক্ত বর্ণ যেখানে হচ্ছে প্রথম বর্ণকে টেনে নিয়ে একটু থেমে থেমে যান। ধর মাক্স, ধর মক ক্ষেত্রে, ধর মক ক্ষেত্রে, ধর মক ক্ষেত্রে। এখানে আর একটা ভাঙা দরকার ছিল, এই দেখুন এখানে একটা কম ভাঙা হয়ে গেছে, তাহলে এখানে কি হবে, ধর মক ক্ষেত্রে। এটাকে আমি এতটা স্লো বললাম, এতটা স্লো নয়, আর একটু স্পিড বাড়াতে হবে, ধর্মক ক্ষেত্রে, ধর্মক ক্ষেত্রে, এভাবে উচ্চারণ করতে হবে। তারপরে কি, অশ্বত্থামা, তো আমরা কি করবো, অশ্বত্থামা, অশ্বত্থামা, এই মাঝখানে হালকা হালকা একটু একটু করে গ্যাপ দিয়ে দেবো, যেখানে যুক্ত বর্ণ আমরা পাবো, অশ্বত্থামা, অশ্বত্থামা, এভাবে বলবো। আচ্ছা, ভীষ মশ্চা, ভীষ্মশ্চা, ভীষ্মশ্চা, এভাবে বলে দেবো। ভীষ্মশ্চা এভাবে বলবো না। আচ্ছা এখানে দীর্ঘ রয়েছে, ভয় দীর্ঘি রয়েছে, মানে একটু টানতেই আমাদের হবে, ভীষ্মশ্চা, ভীষ্মশ্চা। আচ্ছা তারপরে কি, রক্ষান্তু, আচ্ছা এই যে ও মতো একটা আছে, এটা কিন্তু তয়, তয় হস্যু, এটা কিন্তু তয় তয় নয়, আমি সেটাও দেখিয়ে দিই আপনাদের। আপনারা এগুলো জানেন, তবু আমি বারবার দেখিয়ে দিচ্ছি কেন, যেন আপনাদের কোনো রকম ভুল না হয়। দেখুন আমরা সাধারণভাবে কোনো জায়গায় তয় তয় এইভাবে দেখি, ঠিক আছে, সাধারণভাবে আমরা তয় তয় এইভাবে দেখছি, কিন্তু পুরো ও এর মতো দেখতে হয়ে গেল। এইবার দেখুন যখন যুক্ত বর্ণে চলে যাচ্ছে, যখন তিন মানে অন্যভাবে যুক্ত হচ্ছে, দেখুন যেমন হ্যাঁ, যেমন স, ন, স ন, এইবার নকে আমি হলন্ত দিয়ে ত দিলাম, সন্ত হলো। এবার এইটাকে আমি হস্যকার দিতে চাই, দীর্ঘকার হয়ে গেছে। হ্যাঁ এই দেখুন দিয়েছি কিন্তু হস্যকার, কিন্তু ওই তয় তয় মতো চলে এলো, কিন্তু আমাদের এখানে ভুল করলে হবে না, এটা কিন্তু তয় তয় নয়। এই দেখুন আমি তয় তয় দিলে কি হচ্ছে, দেখুন এখানে দন্তান ন ত দিয়েছি, এবার আমি দিচ্ছি হলন্ত দিলাম, দিয়ে আমি আবার ত দিলাম, এই দেখুন এমন হয়ে যাবে, সন্ত, 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 এভাবে হয়ে যাবে।
কিন্তু ওখানে ওই যে চিহ্নটা এলো ওটা হচ্ছে হস্যুকার রয়েছে, আসলে ওটা রয়েছে হস্যুকার। এই দেখুন, এটা হচ্ছে শান্তু। তো এটাও আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা বুঝতে পারলাম। আচ্ছা, হ্যাঁ, তো তাহলে কি রক শান্তু মানে আমাদের কি করতে হচ্ছে, যে আগের যে বর্ণ রয়েছে সেই বর্ণকে তারপরে মানে যেটা যুক্ত হয়েছে তার প্রথমটাকে তার সঙ্গে জুড়ে দিয়ে মাঝখানে একটু থেমে যাওয়া, এবং সেটাকে হলন্ত দিয়ে জুড়তে হবে, রক শান্তু। তারপরে দেখুন ধৃষ্ট তদ ইউন মো, ধৃষ্টদুন্ম, তো ধৃষ্টদুন্ম। তো এইভাবে হালকা হালকা একটু গ্যাপ গ্যাপ দিলেই দেখবেন ওটা মানে এই জিনিসটার কথাই কিন্তু ওই ব্যাকরণে বলা হচ্ছে, যে যেখানে যুক্ত বর্ণ থাকবে তার আগের বর্ণকে গুরু উচ্চারণ করো। গুরু উচ্চারণ মানে এটাই, যে ধৃষ্টত ইউন্ম, ধৃষ্টত ইউন্ম, এভাবে একটু ভেঙে ভেঙে করলে উচ্চারণটা পরিষ্কার বেরিয়ে আসবে। মানে যে শ্রোতা হবে, যে শুনবে, তার কাছেও পরিষ্কার হয়ে যাবে, আচ্ছা এইভাবে জুড়েছে। তো এই কারণে কিন্তু এখানে এমন এমন অনেকে ভুল করেন যে আগের আগের বর্ণে গিয়ে আমাদের জোর দিয়ে উচ্চারণ করতে হবে, কেমন ভান ডাবা কুরবতা, এইভাবে কিন্তু করা যাবে না। অনেকে মনে করেন এখানে আমাদের জোর দিতে বলছে না, হালকা একটু দীর্ঘ করতে বলছে। দীর্ঘ করা মানে কি একটু একটু গ্যাপ হয়ে গেল। কুরবতা, আচার্য, ধনস্তদা, সৌভদ্র, যুদ্ধ, দৃষ্ট্বা, ইন্দ্র, রাষ্ট্র, ধর্মক্ষেত্রে, অশ্বত্থামা, ভীষ্মশ্চ, রক্ষান্তু, দৃষ্টত উন্ম, এইভাবে কিন্তু আমাদেরকে বুঝতে হবে। চলুন আমি আপনাদের কাছে আসবো, এবার আপনাদেরকে এটা প্র্যাকটিস করাবো। তো আপনাদের কাছে আসবো, যার নাম বলবো মাইক অন করে আপনি বলবেন। প্রথমে আমি বিদ্যাবনের কাছে আসছি। বিদ্যাবন, আপনি প্রত্যেকটা থেকে একটা করে উদাহরণ বলুন। নমস্তে গুরুজি। নমস্তে। প্রথমেরটাই বলবো সবকটা, মানে তিনটে যেটা তিনটে খুশি, লাইনে প্রথম- যেটা খুশি, তিনটে থেকে একটা একটা করে বললেই হবে। হুম। পাণ্ডবা, পাণ্ডবা, হ্যাঁ, দৃষ্ট্বা, ধর্মক্ষেত্রে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ইন্দ্রজি, বিদ্যাবন যেগুলো বলেছে সেগুলো বাদ দিয়ে আপনি তিন জায়গা থেকে তিনটে বলুন। আপনার নামটা বলতে পারেন। ইন্দ্র, হ্যাঁ, ধর্মক্ষেত্রে, ধর্মক্ষেত্রে হয়ে গেছে। আচ্ছা হয়ে গেছে। অশ্বত্থামা, হ্যাঁ, এইদিকে রক্ষান্তু, না, আর এইদিকে। এদিকে হ্যাঁ, আচার্য। আচার্য, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, চৌহানজি, সবিতা চৌহানজি, সাবিত্রী চৌহানজি। হ্যাঁ নমস্তে। হ্যাঁ, হ্যাঁ নমস্তে জি, বল। নমস্তে জি। আপনিও একটা একটা করে উদাহরণ বলুন, তিনটে জায়গার থেকে তিন রকম উদাহরণ বলুন। ধনস্তদা, হ্যাঁ, রাষ্ট্র, হ্যাঁ, ভীষ্মশ্চ, ভীষ্মশ্চ, ঠিক আছে। ভীষ্মশ্চ, আচ্ছা, ভীষ্মশ্চ বলার সময় ওই ভিটা দীর্ঘি রয়েছে, তার মানে আর একটু টানতে হবে। ভীষ, ভীষ্মশ্চ, হ্যাঁ, এইবার ঠিক আছে, ভীষ্মশ্চ। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমাদের সঙ্গে আরো রয়েছেন, আমি দীপ্তি রানীজি। আচ্ছা, এটা তো চলেই গেল। হ্যাঁ, নমস্তে নমস্তে, এক মিনিট দাঁড়ান, এটাই তো চলে গেল, পেজটাই চলে গেল। আচ্ছা,
তার মানে আমাকে এখান থেকে কন্ট্রোল করতে হবে। আচ্ছা, হ্যাঁ দীপ্তি রানীজি, দেখুন তো পেজটাকে দেখা যাচ্ছে? জি দাদা যাচ্ছে। হ্যাঁ, আপনি একটা করে উদাহরণ বলুন। অশ্বত্থামা, হ্যাঁ, ভীষ্মশ্চ, ভীষ্মশ্চ, আচ্ছা, তিনটে জায়গা থেকে একটা করে বলুন। এটা হয়ে গেছে। মাঝখানের লাইন থেকে একটা বলুন। দৃষ্টবা, দৃষ্টবা, না, দৃষ্ট ওয়া। দৃষ্টবা, এখানে বা উচ্চারণ হবে না দাদা, ওয়া ওয়া, দৃষ্ট ওয়া। দৃষ্টবা। হ্যাঁ, এইবার ঠিক আছে। আচ্ছা, এদিকে এদিকে হচ্ছে কুর্বত। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা দেখুন, আমাদের বাঙালিদের কেমন উচ্চারণ ভুল হয় তার একটা স্পষ্ট উদাহরণ হচ্ছে আমি। আপনাদেরকে আমি উচ্চারণের ভুল শেখাচ্ছি, ভুল কোনটা দেখাচ্ছি, আমি কেমন ভুল করছি দেখুন। এই যে আমি বারবার আপনাদেরকে বলছি না যে উদাহরণ দিচ্ছি উদাহরণ দিচ্ছি, অ্যাকচুয়ালি এটা কিন্তু উদাহরণ না, উদাহরণ, কিন্তু আমি হঠাকে খেয়ে ফেলছি। তো বাঙালিদের এই ধরনের সমস্যাগুলো হয়, কিন্তু সংস্কৃত যখন উচ্চারণ করবেন তখন এইগুলোকে লক্ষ্য করবেন। বাংলা বলার সময় তো চলে যাবে, কোনো সমস্যা নেই, কেননা আমরা এইভাবে বলি। কিন্তু যখনই সংস্কৃত উচ্চারণ করবেন খুব সিরিয়াস থাকবেন, ওই সময় খুব সিরিয়াস থাকবেন। যেমন আমি বলছি উদাহরণ, উদাহরণ একদম নয়, তখন উদাহরণ তো উদাহরণই বলতে হবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা চলুন এইবার মধুমঙ্গলজি মাইক অন করুন। বলুন। হ্যাঁ, আপনিও 3 জায়গা থেকে 3টে উদাহরণ উচ্চারণ করুন। আচ্ছা, বাকিরা আপনাদের ভিডিও অন করছেন না কেন? বাকিরা সবাই 2-3 জন ছাড়া সবাই ভিডিও অফ রেখেছেন। হ্যাঁ মধুমঙ্গলজি বলুন। आचार्य दृष्ट्वा धर्मक्षेत्रे। আচ্ছা, ধর্মক্ষেত্রটা আমার এখানে টাইপিং এর একটু ভুল হয়েছে, আমি আবার আপনাদের বলে দিই। এই ধর্মকটা ধর্ম এই জায়গাতেও এটাকে ভাঙতে হবে, ধর্মক ক্ষেত্রে। আর এই রাষ্ট্রাতে রয় আকারটা ভুল হয়েছে এখানে টাইপিং, ঠিক আছে? তাহলে এটা বলবেন মধুমঙ্গলজি, ধর্মক ক্ষেত্রে, ধর্মক ক্ষেত্রে, এভাবে বলুন। धर्मक्षेत्रे। ঠিক আছে, এবার ঠিক আছে। হ্যাঁ, আর দুটো উদাহরণ দিন, 3 জায়গা থেকে একটা করে। आचार्य और दृष्ट्वा। দৃষ্টওয়া, হ্যাঁ ঠিক আছে। आचार्य दृष्ट्वा। হ্যাঁ, আচার্য, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা অভিজিৎ জি মাইক অন করুন। এটা দৃষ্টवा। হ্যাঁ ঠিক আছে শুনতে ঠিক আছে, পাচ্ছেন না সম্ভবত। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দৃষ্টवा, ইন্দ্রা, রাষ্ট্র। ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। শোনা যাচ্ছে আমার আওয়াজ? কি সমস্যা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, সমস্যা হচ্ছিল, এখন শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মধুমঙ্গলজি ধন্যবাদ। অভিজিৎ জি ফ্যানটা দৃষ্টি দ্যুম্ন, দৃষ্টওয়া আর ধনস্তদা। আরেকবার বলুন, আমি অন্যদিকে একটু মন চলে গেছি। হ্যাঁ, দৃষ্টি দ্যুম্ন, দৃষ্ট, দৃষ্টওয়া। না না না, এখানে আরেকবার বলুন, দৃষ্ট দুন্মটা আরেকবার বলুন। কোনটা? দৃষ্ট দুন্ম। দৃষ্টি দ্যুম্ন। হ্যাঁ, এখানে দেখুন আমি ভেঙে ভেঙে যেভাবে লিখেছি না নীল রং দিয়ে, এইভাবে দেখে বলুন। হ্যাঁ, দৃষ্টি দ্যুম্ন, ধৃষ তদ ইউন মো, ধৃষ দৃষ্ট, তদ। হ্যাঁ দৃষ্ট দ্যুম্ন, হ্যাঁ এইবার ঠিক আছে। তারপরে দৃষ্ট দ্যুম্ন, তারপরে দৃষ্টওয়া। আরেকটু আস্তে দিয়ে দাও ফ্যানটা। আচ্ছা আরেকবার বলবো? হ্যাঁ দৃষ্টওয়া। হ্যাঁ ঠিক আছে। আর এদিক দিয়ে বলছি তাহলে ধনস্তদা। ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। হুম। ঈশিতা বোন, আপনার যদি সমস্যা না থাকে আপনি মাইক অন করে বলতে পারেন। আর যদি হ্যাঁ হ্যালো।
হ্যাঁ নমস্তে বলুন। নমস্তে। হ্যাঁ হ্যাঁ আপনি আপনি হ্যাঁ, বলতে পারবো আমি। আচ্ছা বলুন, বলতে তিনটে পারবো, হ্যাঁ, তিনটে জায়গা থেকে তিনটে হ্যাঁ হ্যাঁ উদাহরণ উচ্চারণ করুন। হ্যাঁ। যুদ্ধ। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন, আবার বলুন। যুদ্ধ। ইন্দ্র, আচ্ছা ঠিক আছে। যুদ্ধ। আচ্ছা 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 হ্যাঁ 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 যুদ্ধ, যুদ্ধ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। রাষ্ট্র। হ্যাঁ এখানে র আকার হবে না, এটা র র হবে, এটা আমার হচ্ছে এটা ভুল হয়েছে আর কি। রাষ্ট্র। রাষ্ট্র। রাষ্ট্র র, রাষ্ট্র। রাষ্ট্র র, ঠিক আছে। হুম, আচ্ছা তারপরে, হুম। আর রক্ষণ তো। ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা সমীরজি, হ্যাঁ ধনুষ্টদা হ্যাঁ নমস্তে নমস্তে। দৃষ্টৌয়া হ্যাঁ ধর্মক সত্য ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। ধর্ম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বাকি রয়েছেন, আচ্ছা সবার সকলের মোটামুটি হয়ে গেছে মনে হচ্ছে, না না আর মমতাজি বাকি রয়েছেন না, মমতাজি। জি দাদা, ওম নমস্তে। হ্যাঁ আপনি আপনি দুটো দুটো করে উদাহরণ বলুন, এখান থেকে দুটো দুটো করে উদাহরণ দিন আপনি প্রত্যেক জায়গা থেকে। সৌভদ্র। হ্যাঁ ঠিক আছে। যুদ্ধ। হ্যাঁ যুদ্ধ। হ্যাঁ ঠিক আছে। ইন্দ্র। হ্যাঁ রাষ্ট্রীয়। রাষ্ট্র, রাষ্ট্র। হ্যাঁ রক্ষান্তু। হ্যাঁ ধৃষ্ট্যুন্ম। হ্যাঁ ঠিক আছে, রাইট রাইট। আর চৌহানজি কিছু বলতে চাইছেন? হ্যাঁ, আপনি একটু বলেছিলেন যে ধর্মক্ষেত্রে এটাকে আরেকভাবে ভাঙা যায়, এটা একটু দেখানো যাবে কি? আচ্ছা আচ্ছা, আরেকভাবে মানে এটাকেই ভাঙা যেত, আমার ওটা কম ভাঙা হয়ে গেছে। এটা কি হয়, টাইপিং করার সময় না কিছু কিছু মিস্টেক হয়ে যায়, যেটা আমি যেখানে যেখানে মিস্টেক হয়ে যায় আমি আপনাদেরকে বলে দিই। আচ্ছা এই দেখুন, চৌহানজি স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন? স্ক্রিন, আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন? ওম সাবিত্রীজি, সাবিত্রী চৌহানজি, আপনি কি দেখতে পাচ্ছেন স্ক্রিন? আপনি কিছু বলছেন না, বুঝতে পারবো কি করে দেখতে পাচ্ছেন কিনা। আচ্ছা চলুন আমি আমি দেখিয়ে দিই। ইন্দ্রজি স্ক্রিন দেখা যাচ্ছে? মাথা নাড়ালেও বুঝতে পারবো। ইন্দ্রজি দেখা যাচ্ছে স্ক্রিন? দাদা দেখা যাচ্ছে দাদা। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। এই দেখুন, ধর, কোথায় গেল র? হ্যাঁ, ও এটা হবে না, হ্যাঁ এই যে ধার, হলন্ত দিলাম, একটু গ্যাপ দিয়ে দিলাম, তারপরে ও আচ্ছা আমি এটা আগে 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 এখানে তৈরি করে নিই, দাঁড়ান। ধর্মক ক্ষেত্রে সে ক্ষেত্রে ক্ষেত
হ্যাঁ, অনেক বড় হয়ে যায়। হ্যাঁ দেখতে পাচ্ছি, বুঝতে পেরেছি, ধন্যবাদ। আচ্ছা, আমি আরেকটু ছোট করে দেখি দিই, তাহলে সবাই বুঝতে পারবেন। হ্যাঁ, এই তো অনেক বড় হয়ে গেছে দেখুন। আমি আসলে কম্পিউটারে বাংলা টাইপিংটা আমি শিখিনি। কর্নারটা থেকে টানলে, ওই কর্নারটা থেকে টানলে ঠিক হয়ে যাবে, ছোট হয়ে যাবে। আসলে আমি এই হ্যাঁ। কম্পিউটারে বাংলা টাইপিংটা শিখতে পারিনি, যার কারণে এই সমস্যাগুলো হচ্ছে, বুঝতে পেরেছেন? আমি মোবাইলে টাইপিং করে ওখানে পেস্ট করে দিই আর কি। এটা শেখার দরকার আছে। এই দেখুন, এইবার হয়েছে, তাই না? ধার মক ক্ষেত্রে, ধর্মক ক্ষেত্রে, ধর্মক ক্ষেত্রে, ঠিক আছে? ধর্মক ক্ষেত্রে, ধর্মক ক্ষেত্রে। ধর্মক্ষেত্রে, ধর্মক্ষেত্রে। হ্যাঁ, ঠিক এইভাবে আমাদের উচ্চারণ করতে হবে। উচ্চারণ করার সময় কী হবে? ধর্মক ক্ষেত্রে, ধর্মক ক্ষেত্রে। এবার ওখানে আমি যে সুর লাগাবো, বিভিন্ন রকম সুর লাগিয়ে বিভিন্ন গীতার উচ্চারণ করছে। ধর্মক্ষেত্রে, কেউ বলছে ধর্মক্ষেত্রে। তো যাই সুর লাগাই না কেন, নিয়ম এই রাখতে হবে যেন গ্যাপ থাকে। ধর্মক্ষেত্রে, এই ভাবটা যেন থাকে, ঠিক আছে? আচ্ছা, তো এই যে এতক্ষণ ধরে যে আজকের তো এইটাকে নিয়ে, এই পেজটাকে নিয়ে আপনাদের এতক্ষণ সময় নিয়েছি। কেন নিয়েছি? কেননা আমাদের গীতা শ্লোক যখন উচ্চারণ করব, এইগুলো এসে আমাদের সামনে বারবার ডিস্টার্ব করবে। হ্যাঁ, গীতার শ্লোকে আমি গীতার শ্লোক থেকেই নিয়েছি এই শব্দগুলো, যে আলাদা করে উদাহরণ তৈরি করে নিয়ে নিই। কেননা এইগুলোর সঙ্গে আপনাদের বারবার দেখা হবে প্রত্যেক শ্লোকে শ্লোকে। তো এই জন্যে আমি এই শব্দগুলোকে টেনে বের করে নিয়ে এসেছি, যাতে আপনাদের সুবিধা হয় আর কি। তো এই কারণে আমি বারবার আপনাদেরকে এগুলোকে দেখাচ্ছি। এবার এই বিষয়ে আপনাদের, আচ্ছা প্রান্তজি, আপনি তো বলেননি, প্রান্তজি আপনি অন করুন মাইক এবং প্রত্যেক জায়গা থেকে একটি একটি করে উদাহরণ বলুন। হ্যাঁ। পাণ্ডব, পাণ্ডবা, ইন্দ্র, পাণ্ডবা, এভাবে বলুন। পাণ্ডব, হ্যাঁ, ঠিক আছে। ইন্দ্র, ইন্দ্র, না, ইন্দ, ইন্দ র, ইন্দ র, ইন্দ্র, হ্যাঁ, ইন্দ র, এভাবে। মস্ত, হ্যাঁ, ভীষ্মশ্চ, হ্যাঁ, ভীষ্মশ, 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 ভীষ্মশ্চ, হ্যাঁ, ভীষ্মশ্চ, ঠিক আছে। আচ্ছা, এবার আপনাদের এখানে কারোর কোনো প্রশ্ন রয়েছে, কিংবা আগে কোনো কিছু শিখেছিলেন যার সঙ্গে আমার এইটা মিলছে না, আমি যেটা বলছিলাম মিলছে না, যার কারণে আপনাদের মানসিক একটা খুব ইতস্তত বোধ হচ্ছে, আর এইটা আবার কেমন বলছেন দাদা? তো এরকম কোনো রকম আপনাদের যদি মানসিক অস্বস্তি বোধ হয়, কিংবা কোনো রকম বুঝতে অসুবিধা হয়েছে, এমন কোনো কিছু হলে তিনি হাত ওঠাবেন। হ্যাঁ, দীপ্তিজি বলুন। দীপ্তিজি, কি বলে এটা? দীপ্তিজি কিছু বলতে চাইলে মাইক অন করে বলবেন, না হলে মাইকটা অফ করে রাখবেন। একবার অন করছেন, একবার অফ করছেন। হ্যাঁ, আপনার গ্রামটাকে দেখাচ্ছেন, আমরা তো দেখতেও পাচ্ছি না, অন্ধকার। ছিল তো এই জন্য হচ্ছে, হ্যাঁ, চাপ দিচ্ছিলাম, কিছু কাজ করতেছিল না এই জন্য, সরি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তো তাহলে আমরা আজকের এই যে পেজটা করলাম, এই পেজটা প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট বলে এই পেজের সঙ্গে অন্য কোনো পেজ আমি আনলাম না, যাতে আপনাদের কোনোভাবে গুলিয়ে না যায় বিষয়টা।
আর আগামীকাল আপনাদেরকে আমি মেন আসল জায়গাতে নিয়ে আসবো। এতক্ষণ ধরে এই কদিন ধরে আপনারা আজকে 4 দিন হলো না, 4 দিন ধরে আপনারা যে কিছু কিছু জিনিস আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিলাম। এবার আগামীকাল থেকে আপনাদেরকে আমি একেবারে 16কে কীভাবে আপনারা এইবার চিহ্নগুলোকে লাগাবেন তার ফর্মুলাটাকে দেখিয়ে দেবো। ঠিক আছে? যদি আপনারা যে কজন এখানে আছেন, যদি আপনাদের মত থাকে, যে আপনাদের হাতে সময় থাকে, তাহলে আজকে আমি দেখিয়ে দেবো। আর যদি কারোর আপত্তি থাকে তাহলে আমি এটা কালকে দেখাবো। এখানে প্রায় 15 মিনিট মতো লাগতে পারে। যদি আপনারা বলেন যে আজকেই শিখতে চাই, তো আজকে আমি এখানে এটা শিখিয়ে দিলে কি হবে, আপনাদের পরবর্তী একটা ক্লাস আপনারা বাড়তি পেয়ে যাবেন। এবার আপনাদের এখানে অভিমত যদি বলেন যে হ্যাঁ দাদা আপনি করান, তাহলে আমি করিয়ে দেবো। তাহলে কি হবে, যে কদিন আমরা আচ্ছা আচ্ছা, কারো আপত্তি আছে, কারোর ইন্টারনেট শেষ হয়ে যাওয়ার ভয় আছে, এমন কোনো সমস্যা যারা আছে তিনি হাত ওঠাবেন। আচ্ছা, তার মানে আপনারা সবাই রাজি আছেন। আচ্ছা, রাজি যদি থাকেন তাহলে খুব খুব সাবধানতার সঙ্গে দেখবেন। ঠিক আছে? হ্যাঁ, খুব সাবধানতার সঙ্গে দেখবেন। এবার আমরা মূল জায়গায় চলে এসেছি। ঠিক আছে? একদম মূল জায়গায় চলে এসেছি। একদম আমরা মূল জায়গাতে চলে এসেছি। কিভাবে এবার শ্লোকটাকে আমরা সাজাবো। আচ্ছা, এখানে যারা যারা আছেন তাদের মধ্যে কারোর কাছে গীতা নেই এমন কেউ কি আছেন? তিনি হাত ওঠাবেন। তার মানে সকলের কাছেই রয়েছে গীতা। আচ্ছা, গীতাতে যে শ্লোকগুলো লেখা আছে সেই শ্লোকে আপনাদেরকে কাজ করতে হবে। তার জন্য কি করতে হবে, 3-4 রকমের রঙের পেন রেডি করে রাখতে হবে। ঠিক আছে? 3-4 রকমের পেন রাখতে হবে। সেটা আপনাদের পেন্সিলওয়ালা পেনও হতে পারে। 3-4টে কালার আপনাদের দরকার। কেননা পেন্সিল হলে কি হয়, যদি কোনোভাবে মিস্টেক হয়ে যায় সেটাকে আপনারা মুছে দিতে পারবেন। কিন্তু যদি এমনি ডাইরেক্ট পেন হয় সেখানে আপনাদের মুছতে অসুবিধা হবে। তো এই জন্য কি করতে হবে, আপনারা পেন্সিলওয়ালা যে পেন রয়েছে, এই পেন্সিল আর কি, যেটা যে দাগটাকে মোছা যায় এমন কালার পেন নিতে পারেন। ঠিক আছে? তো এটা আপনাদের মানে অবস্থা বুঝে ব্যবস্থা করবেন। ঠিক আছে? কাজ কি? কাজ হচ্ছে মার্কিং করা কাজ। আপনাদের যে বই রয়েছে সেই বইতে আপনাদের সেই বইটা দেখে তো পাঠ করবেন। এবার বইটা দেখে যখন পাঠ করবেন সেই বইতে আপনাদেরকে মার্কিং করতে হবে। একটা বই আপনাদেরকে রাখতে হবে, যে গীতাটা রাখতে হবে সেটা পাঠ করার জন্যে। এমন দেখবেন অনেক গীতা কিনতে পাওয়া যায় যেখানে মূল শ্লোক রয়েছে, কোনো অর্থ লেখা নেই। এই ধরনের একটা গীতা কিনে নেবেন সকলে। খুব কম দামে পাওয়া যায় এগুলো, মানে ছোটো ছোটো গীতা পাওয়া যায়। ঠিক আছে? দেখুন আমার কাছে একটা আছে, আমি দেখাচ্ছি। এই দেখুন। তো এটা আমি লাল কাপড় দিয়ে আর কি এটাকে করেছি, গোরক্ষপুর গীতা প্রেস থেকে নিয়েছিলাম। হ্যাঁ, এই যে। আচ্ছা, দেখতে পাচ্ছেন কি আপনারা? দাঁড়ান আমি আমাকে করি। আচ্ছা, আমাকে কি বড় করে দেখা যাচ্ছে? ইন্দ্রজি বলবেন। দেখা যাচ্ছে তো। হ্যাঁ, এই দেখুন আমার কাছে একটা ছোট্ট গীতা আছে। তো এমন ছোট গীতা কিনতে পাওয়া যায় যেখানে মূল শ্লোক আছে, কোনো অর্থ লেখা নেই। তো এই ধরনের মূল শ্লোকওয়ালা যে গীতা রয়েছে তেমন ধরনের গীতা একটা কিনে নেবেন। এর উপরের পেজ কিন্তু এরকমই কিনতে পাওয়া যায় এমন না। এটাকে আমি লাল কাপড় দিয়ে এটাকে সুন্দর করে আর কি একটু মজবুত বানিয়ে এখানে গীতা লিখে রেখেছি, কিন্তু এর আসলে ছবিটা অন্যরকম ছিল। তো এই হচ্ছে এই ধরনের ছবি ছিল। সে ছবি অন্যরকম হতে পারে, কিন্তু এমন ছোট গীতা দেখবেন যেখানে কেবলমাত্র মূল শ্লোক লেখা রয়েছে। এমন একটি গীতা আপনারা কিনে নেবেন যেটা আপনার পাঠ করার কাজে লাগবে। কেননা পাঠ করার সময় অর্থ আপনাদের প্রয়োজন হবে না, আপনাদের কেবল শ্লোকটাকে পাঠ করতে হবে। তো সেখানে আপনারা কি করবেন, চলুন আমি সেই বিষয়গুলো আজকে সেই ফর্মুলাটাকে আপনাদেরকে দেখাই। হ্যাঁ, আচ্ছা একটু থাকুন সবাই, আমি একটু হ্যাঁ
তো সেই ফর্মুলাতে আমরা এবার প্রবেশ করছি। দেখুন, তো শ্লোকটাকে সাজানোর কি নিয়ম রয়েছে দেখুন, আমি লিখেছি শ্লোক সাজানোর নিয়ম, শ্লোক সাজানোর নিয়ম। তো এখানে নিয়ম নম্বর 1 লিখেছি, দেখুন লাল রঙের মধ্যে 1 দিয়েছি। তারপর লিখেছি ব কে চিহ্নিত করা, ব কে চিহ্নিত করা। আচ্ছা, ব কে চিহ্নিত করতে বলেছি এই কারণে, আচ্ছা আপনাদেরকে আবার আমি বলে দিই যে আপনারা যে মূল একটা শ্লোকের গীতা নেবেন সেই গীতাতে চিহ্ন বসাতে হবে। যে চিহ্নটা বসাবো কেন না, আমাদের রানিং পড়ার সময় যেন ভাবতে না হয় কোনটা দীর্ঘ কোনটা হ্রস্ব, কোথায় কি হবে, কোথায় অনুস্বর, এই যে বারবার আমরা ওই ভাবতে ভাবতে তো সময় চলে যাবে। আমরা যখন শিখবো, আমরা যখন প্র্যাকটিস করব, তখন এই অনুস্বর আছে, ওর পরে কি আছে দেখি, এই করার সময় নেই। তো এই কাজটা আমাদেরকে আগে করতে হবে, তার জন্য আমাদেরকে চিহ্ন তৈরি করতে হবে, করে আমাদের প্রত্যেক শ্লোকে ওই চিহ্নগুলোকে সেটিং করতে হবে, করে তারপরে আমাদেরকে পড়তে হবে। তো পড়ার আগে আমাদের ব্যবস্থা করে নিতে হবে। তো প্রত্যেক শ্লোকে আমাদের কীভাবে সাজাতে হবে তার নিয়ম হচ্ছে এই। তো 1 নম্বর নিয়মে লিখেছি ব কে চিহ্নিত করা। তো ব কে কীভাবে চিহ্নিত করবেন? ব কে চিহ্নিত করতে গেলে কি 2 রকম ব আছে। একটা তো হচ্ছে মানে যদি আমরা দেখি, সংস্কৃত দেখি দেবনাগরী হরফে, একটা তো পেট কাটা ব আর একটা পেট না কাটা ব। তো বাংলাতে গিয়ে দেখছি দুটো ব একই রকম দেখতে। তো এখানে আমাদের কোনো কি সমাধান থাকতে পারে? সমাধান একটাই আছে, সমাধান হলো এইটা যে আপনাদের ফোনে হিন্দি ভগবদ গীতা যে অ্যাপস ডাউনলোড করবেন, যে প্লে স্টোর রয়েছে, কিংবা বাংলাদেশে কি সিস্টেম আছে জানি না, আমাদের ভারতে আমাদের ফোনে প্লে স্টোর আছে। তো প্লে স্টোরে গেলে আমরা ভগবদ্গীতা যদি হিন্দি সার্চ করি সেখানে অ্যাপস দিয়ে দেয়। তো আশা করি বাংলাদেশ থেকে কেউ জুড়ে আছেন এমন যে মোবাইল সম্পর্কে বোঝেন, তিনি হাত ওঠান। আচ্ছা, প্রান্তজি, হ্যাঁ মাইক অন করুন। হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন, আপনাদের ফোনেও কি প্লে স্টোরের ব্যাপার রয়েছে? হ্যাঁ, প্লে স্টোর আছে দাদা। আচ্ছা, ওই প্লে স্টোরে গিয়ে, ঠিক আছে ধন্যবাদ, প্লে স্টোরে গিয়ে সকলে হিন্দিতে ভগবদ্গীতা লিখবেন, চলে আসবে ভগবদ্গীতা হিন্দি, এভাবে লিখবেন, দেখবেন পুরো অ্যাপস চলে আসবে। ওই অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে নিলে দেখবেন সেখানে সমস্ত আর কি রয়েছে, মানে শ্লোকগুলো রয়েছে। তো যে শ্লোকটাকে আপনারা মার্কিং করতে চলেছেন সেই শ্লোকটাকে ওপেন করবেন, ওপেন করে দেখবেন সেখানে পেট কাটা ব কোন জায়গায় আছে। এই দেখুন, যেমন আমি এখানে এই যে দেবনাগরী হরফে এই যে ব্রাউন কালারের হলুদ রঙের ওপরে এই যে লেখা আছে, এখানে দেখুন পেট কাটা ব কোথায় আছে, প্রথম লাইনে দেখুন একদম শেষে এই যে পেট কাটা ব আছে। তো আমি এখানে বোঝার জন্য পেট কাটা বয়ের উপরে কালো একটা গোল দিয়েছি, আর পেট না কাটা বয়ের উপরে লাল রঙের একটা গোল দিয়েছি, দেখতে পাচ্ছেন? তো আপনাদের এটা করার দরকার নেই, এটা শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আমি করেছি। একটা লাল গোল, একটা লাল বল, একটা কালো বল। তো কালো বল দিয়ে আমি পেট কাটা বকে দেখানোর চেষ্টা করছি। তো যখন আমরা মানে দেখব যে ফোনের অ্যাপসে যে এটা পেট কাটা ব এই শ্লোকে এইটা আছে, তো সাথে সাথে আমরা কি করব, বাংলা যে আমাদের আর কি বইটা রয়েছে যেখানে শ্লোক লেখা আছে সেই বইয়ের পেটে আমাদের একটা দাগ মেরে দেবো, কেটে দেবো। এই দেখুন এখানে এই যে কালো রঙের যে জায়গাটা, এখানে পেট কাটা ব রয়েছে, বয়ের রফালা রয়েছে। তো এই দেখুন এখানে দেখুন ওই বয়ের মাঝখানে আমি একটা লাল রং দিয়ে পেট কেটে দিয়েছি, ঠিক আছে? তারপরে দেখুন আর একটাও পেট কাটা ব নেই, সব এমনি পেট না কাটা ব আছে। তো ওই জন্য আর কোথাও দিইনি। তো যেখানে পেট কাটা ব আছে সেখানে একটা পেটটা কেটে দেন। ইন্দ্রজি বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, বুঝতে পারেননি কে, তিনি হাত ওঠাবেন। আচ্ছা, তার মানে সকলে বুঝতে পেরেছেন। তো আমি এখানে 5টা সূত্র বলছি। হ্যাঁ চৌহানজি, কত অধ্যায়ে 28 নম্বর শ্লোক? এখানে যে অধ্যায়ই হোক না কেন, এটা মনে করুন আমি প্রথম অধ্যায় থেকে নিয়েছি, এটা একটা উদাহরণস্বরূপ আপনাদের সামনে রেখেছি, উদাহরণ হিসাবে, ঠিক আছে? তো যেখানে আপনারা করবেন কি, ফোনে একটা ডাউনলোড করে রাখবেন হিন্দি
গীতা। ওখান থেকে যে শ্লোকটা আপনারা মার্কিং করছেন সেই শ্লোকটাকে দেখবেন, দেখে ওখানে যে পেট কাটা ব, অন্য বর্ণকে চিনতে না পারলেও পেট কাটা বকে কিন্তু চিনতে পারবেন। এই দেখুন পেট কাটা ব কেমন, আপনারা দেখলেই চিনতে পারবেন। তো যেখানে পেট কাটা ব রয়েছে ঠিক সেখানে আমাদের বাংলাতে গিয়ে বয়ের পেটটাকে কেটে দিন। আচ্ছা, ঈশিতা বোন বলুন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, এটাই প্রশ্ন করতাম আমি। হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পেরেছি। অন্য বর্ণকে না চিনলেও পেট কাটা বকে তো চিনতে পারবেন। আর এর আগে যে আমাদের একটা মন্ত্র প্রশিক্ষণ ক্লাস হয়েছিল, ওই ক্লাসটা যদি আপনারা করতে পারেন, ওটা ভিডিও দেওয়া রয়েছে। আমাদের ইন্দ্রবাবু ছিলেন, তারপরে মমতাজি ছিলেন, তারপরে আমাদের বিদ্যাজি ছিলেন, ওনাদেরকে পুরো ওই যে সংস্কৃত যে বর্ণমালা, সেই বর্ণমালাকে আর কি পড়ানো হয়েছে। তো যাই হোক, তো পেট কাটা বকে চিনে নেবেন, এবং পেট কাটা ব যেখানে থাকবে সেখানে আমাদের বাংলা বয়ের পেটেও একটা অন্য রং দিয়ে কেটে দেবেন। তাহলে আপনাদের চিহ্ন হয়ে গেল যে এই বটা হচ্ছে বল উচ্চারণ করব, বাকিগুলো ও উচ্চারণ করব। এটা হচ্ছে প্রথম নিয়ম চিহ্নিত করার। আচ্ছা, চলুন এবার দ্বিতীয় নিয়মে যাই। মানে 16কে মার্কিং করা শুরু করছি আমরা, কিন্তু প্রথমে বকে মার্কিং করলাম, পেট কাটা ব কোনটা আছে কেটে দিলাম, প্রথম স্টেপ গেল। দ্বিতীয় স্টেপে ইয়া, যেখানে যেখানে আমরা অন্তর্যকে দেখতে পাবো সেখানে সেখানে একটা করে বিন্দি দিয়ে দেবো। ঠিক আছে, এই দেখুন প্রথম লাইনে এখানে অন্তর্য নেই, অন্তঃস্থয় ছিল দুটো। দ্বিতীয় লাইনে গিয়ে দেখুন এই ইউয়ুৎ সং, এখানে দেখুন দুটো জুজুৎ সং লেখা ছিল, দুটো অন্তর্য ছিল, সাথে সাথে এখানে আমি দুটো বিন্দি দিয়ে দিয়েছি দেখুন লাল রঙের। দেখতে পাচ্ছেন না এমন কেউ থাকলে তিনি হাত ওঠাবেন। আমরা কিন্তু এখন বইতে মার্কিং করছি, ভালো করে মনে রাখবেন, সরাসরি আমরা বইতে মার্কিং করছি এখন। প্রথম কাজ বকে চিহ্নিত করে, ব যদি পেট কাটা ব থাকে তার পেটটা কেটে দাও, কেটে দেওয়া হলো। দ্বিতীয়বারের কাজ কি, যেখানে যেখানে অন্তর্যকে দেখবো সেখানে সেখানে বিন্দি দিয়ে অন্তঃস্থিয় বানিয়ে দেবো। ঠিক আছে, যেখানে অন্তর্যকে দেখবো কোনো চিন্তা করার দরকার নেই, যেখানে অন্তর্য দেখলেই সাথে সাথে একটা বিন্দি মেরে দিই, অন্তর্য অন্তঃস্থিয় হয়ে গেল। 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম, 3 নম্বর নিয়মে গিয়ে আমরা কি করব, যেখানে অনুস্বর আছে সেই জায়গাতে আমরা পরিবর্তন করে দেব। দেখুন খুব গুরুত্বপূর্ণ বিষয়, আগের দুটো কিন্তু সহজ ছিল, এখানে কিন্তু একটু অঙ্ক করার বিষয় রয়েছে, এখানে একটু আর কি পুরানো পড়াশোনার ব্যাপার রয়েছে। যে এই অনুস্বরের নিয়ম কি ছিল, সেই নিয়মকে কাজে লাগিয়ে যেখানে যেখানে অনুস্বর রয়েছে সেই অনুস্বরকে পরিবর্তন করতে হবে। কি করতে হবে, দেখুন প্রথম লাইনে অনুস্বর কোথাও নেই, দ্বিতীয় লাইনে এসে আমরা প্রথমে একটা অনুস্বর পেয়েছি এখানে, ময়ের পরে অনুস্বর। তো অনুস্বর কীভাবে উচ্চারণ করবো, তার পরে কে আছে, তোর পরে আছে দন্ত স, নিচে ব, তার মানে স রয়েছে আগে। তাহলে স যদি থাকে, তাহলে স এর আগে যদি অনুস্বর থাকে তাহলে অনুস্বরেরই উচ্চারণ হয়। তাহলে এখানে আমাদের পরিবর্তন করার দরকার নেই। তাহলে পরিবর্তন, তারপরে অনুস্বর কোথায়, এখানে নয়ের পরে অনুস্বর আছে। তো নয়ের পরে যদি অনুস্বর থাকে তো তারপরে কি আছে, ক আছে। তো ক থাকার কারণে এটা উমা হয়ে গেল, উমা হলন্ত হয়ে গেল। তো সাথে সাথে এখানে লাল রঙের একটা পেন দিয়ে উমা লিখে দিলেন। যেখানে অনুস্বর দেখলেন সেখানে অনুস্বরকে যদি পরিবর্তন করতে হয় পরিবর্তন করলেন, পরিবর্তন করার প্রয়োজন না হলে, যেমন প্রথম অনুস্বরকে পরিবর্তন করতে হলো না, করলাম না। তৃতীয় অনুস্বর দেখুন, দন্তস্বয়ে হস্যুর পরে অনুস্বর, তারপরে কি আছে, স আছে, এই জন্য ওটা পরিবর্তন হবে না। তাহলে পরিবর্তন হলো কে, এটা উমা হয়ে গেল, উমা হলন্ত হয়ে গেল। তাহলে যেটা পরিবর্তন করা যাবে করে দেবো, আর যেটা পরিবর্তন করার প্রয়োজন নেই করবো না। যদি অনুস্বর নাই থাকে, মনে করুন দুটো যে পদ আছে, দুটো পদে কোথাও অনুস্বর নেই, দরকার নেই। তো আমাদের প্রথম স্টেপে আমরা কি করলাম, বকে চিহ্নিত করলাম। দ্বিতীয় স্টেপে গিয়ে অন্তর্য পেলেই বিন্দু দিয়ে অন্তঃস্থ বানিয়ে দিলাম। তৃতীয় স্টেপে গিয়ে যেখানে অনুস্বর আছে অনুস্বরে চিহ্নিত করে সেখানে সেই বর্ণটা আমরা অন্য রং দিয়ে লিখে দিলাম। আচ্ছা, এবার 4 নম্বর স্টেপ। এই দেখুন 4 নম্বর স্টেপে গিয়ে আমরা কি করব, এইবার পদকে আমরা ভেঙে দেব, 4 ভাগে ভাগ করে দেব।
দুটো পদ আছে, মানে দুটো লাইন আছে, দুটো লাইনকে আমরা 4 ভাগে ভাগ করে দেবো। 4 ভাগে যখন ভাগ করব তখন এই যে আমরা গুনবো, দেখুন 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। যখনই আমরা এটাকে ভাগ করে দিয়েছি সাথে সাথে আমাদের কি 8টা 8টা ভাগ হয়ে গেছে, মানে 4 8টা 32 হয়ে গেছে। 4 8টা 32 যখনই হয়ে গেল, বিদ্যাজি বলুন তাহলে এটা কোন ছন্দ হলো? এটা অনুষ্ঠুপ ছন্দ। আচ্ছা, আমাদের বোনের নাম কি? হ্যাঁ হ্যাঁ, ঈশিতা বোন বলুন কোন ছন্দ হলো? অনুষ্ঠুপ ছন্দ, 32টা আছে। আচ্ছা, ইন্দ্রজি বলুন কোন ছন্দ এটা? অনুষ্ঠুপ। আচ্ছা আচ্ছা, এনারা তিনজনই অনুষ্ঠুপ ছন্দ বলেছে। তো আপনাদের কারোর কি দ্বিমত রয়েছে না এটা ভুল বলেছে? তো তাহলে তিনি হাত ওঠান যে না এটা অনুষ্ঠুপ ছন্দ হবে না। দ্বিমত যার রয়েছে তিনি হাত ওঠাবেন। আচ্ছা, তার মানে আপনারা সকলেই সম্মতি রয়েছেন এটা অনুষ্ঠুপ ছন্দ। কী করে বুঝলেন? না গণনা করে বুঝলেন। তো গণনা করে এই যে এইভাবে একটা করে অন্য রঙের সবুজ রং হতে পারে, যেন বইয়ের পৃষ্ঠার যে পৃষ্ঠাতে আমরা কালো রঙের দেখতে পাবো আর কি লেখা আছে শ্লোকগুলো, তো আমাদের অন্য রং ব্যবহার করতে হবে। তো 4টে ভাগে ভাগ করে তলায় একটা করে লাইন দিয়ে দিন। এখানে 1 2 3 4 না লিখলেও হবে, 1 2 3 4টা আপনাদের মনে মনে গুনলেও হবে, কিন্তু দাগটা অবশ্যই দেবেন। দাগটা বাধ্যতামূলক। 1 2 3 4টা এমনি গুনে নিতে পারেন। তো দাগটা দিয়ে 4 ভাগে 4টে দাগ মেরে দিলেন, তাহলে 4টে চরণ হয়ে গেল দুটো পদে। যখনই 4টে চরণ হয়ে গেল আর যখন জেনে গেলেন এটা অনুষ্ঠুপ ছন্দ, তো অনুষ্ঠুপ ছন্দের নিয়ম কি ছিল? কার মনে আছে? হাত ওঠান। সবাই ভুলে গেছেন। আচ্ছা, ইন্দ্রজি বলুন বলুন। আচ্ছা, যতটুকু মনে আছে আমি বলছি। প্রথম এবং তৃতীয়র যে অক্ষরটি থাকবে সেটি দীর্ঘ উচ্চারণ করতে হবে, এবং দ্বিতীয় চতুর্থের সপ্তম বর্ণ ওটা লঘু উচ্চারণ করতে হবে। এটুকু আমার মনে আছে। আচ্ছা এবার দেখতে হবে আরেক। আচ্ছা, ঈশিতাজি বলুন। প্রথম আর তৃতীয়তে সপ্তম বর্ণ দীর্ঘ হবে, দ্বিতীয় আর চতুর্থতে সপ্তম বর্ণ লঘু হবে। আর বাকিগুলো? আর বাকি হচ্ছে যেটা যুক্ত তার আগের বর্ণটা দীর্ঘ উচ্চারণ হবে, যেটা যুক্ত বর্ণ আছে তার আগেটা দীর্ঘ উচ্চারণ হবে। আচ্ছা, আরও স্পষ্টভাবে কে বলতে পারেন? সবিতাজি বলুন, সাবিত্রীজি বলুন। ওই অনুষ্ঠুপ ছন্দের 2টি পদ থাকবে, 4টি চরণ, আর একটি চরণে 8টি করে বর্ণ থাকবে। হ্যাঁ 4টি চরণে মোট 32টি আর কি বর্ণ হবে। হ্যাঁ প্রত্যেক চরণে পঞ্চম বর্ণ হ্রস্ব হবে হ্যাঁ এবং ষষ্ঠ বর্ণ দীর্ঘ হবে। হ্যাঁ আর প্রথম তৃতীয় চরণের সপ্তম বর্গ দীর্ঘ এবং দ্বিতীয় ও তৃতীয় চরণের সপ্তম বর্গ হ্রস্ব হবে। দ্বিতীয় ও চতুর্থ হবে। হ্যাঁ সরি, দ্বিতীয় হ্যাঁ। এবং চতুর্থ তো চরণ। যখনই আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করব যে এই ছন্দের নিয়ম কি, তখন এই পুরোপুরি ঠিক এইভাবে বলবেন। বুঝতে পেরেছেন? আপনাদের কোথায় কোথায় ভুল হয়েছিল দুজনের, বুঝতে পেরেছেন তো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তো তাহলে কি আমাদের, চলুন আমি একবার ওখান থেকে আপনাদেরকে ঘুরিয়ে আনি। এই দেখুন, অনুষ্ঠুপ ছন্দে কি ছিল? দুটো পদ থাকবে, 4টি চরণ থাকবে, একটি চরণে 8টি বর্ণ থাকবে, 4টি চরণে মোট 32টি বর্ণ। এ পর্যন্ত তো আপনারা ঠিকঠাক বুঝে গেছেন। এইবার পরবর্তী নিয়মটাই জটিল, যে প্রত্যেক চরণের পঞ্চম বর্ণ হ্রস্ব থাকবে অবশ্যই, ষষ্ঠ বর্ণ দীর্ঘ থাকবে, আর সপ্তম বর্ণতে গিয়ে পরিবর্তন হচ্ছে, যে প্রথম এবং তৃতীয় দীর্ঘ হয়ে গেছে আর দ্বিতীয় এবং চতুর্থ গিয়ে হ্রস্ব হয়ে গেছে। তো এই হচ্ছে এখানকার নিয়ম। আচ্ছা, এইবার
এইবার আমরা ওইটাকে চিহ্নিত করব। আমরা তো জেনে গেছি যে এটা অনুষ্টুপ ছন্দ। তো অনুষ্টুপ ছন্দে আমরা চিহ্নিত করছি কি, দেখুন প্রত্যেক পঞ্চম বর্ণ, দেখুন প্রথমের যে পঞ্চম বর্ণ র, হস্য রয়েছে, দেখুন র হস্যই আছে, ঠিক আছে। দ, এই দেখুন দ হস্য আছে। আচ্ছা, বর্গীর জ হস্য আছে, ময় হস্যু রয়েছে, হস্য আছে। তারপরে ষষ্ঠ বর্ণ দীর্ঘ হবে, দেখুন অন্তঃস্থয়ে আকার রয়েছে মানে দীর্ঘ হয়ে গেল। তারপরে কি আছে, বয়রা ফলা আছে। বয়রা ফলা তো হস্য, কিন্তু তাই না, বয়রা ফলা নয়। তারপরে আছে ম তো হস্য, কিন্তু বয়রা ফলা আছে, মানে যুক্ত বর্ণ থাকার কারণে এটা দীর্ঘ হয়ে গেল, মটা দীর্ঘ হয়ে গেল। তারপরে এই 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 অঙ্কগুলোও কিন্তু এখানে কাজ করবে, দেখুন। তারপরে দেখুন নয়ে অনুস্বর আছে, অনুস্বর বর্ণকে দীর্ঘ উচ্চারণ করতে হবে ছন্দের নিয়মে, তো এখানে দীর্ঘ হয়ে গেল। আচ্ছা, এখানে প আছে, পটা হস্য থাকা সত্ত্বেও তারপরে দন্ত শয়ে থয়ে হস্যি থাকার কারণে, মানে যুক্ত বর্ণ থাকার কারণে আগের বর্ণ দীর্ঘ হয়ে গেছে। ঠিক সেইভাবে দেখুন সপ্তম বর্ণ প্রথমে এবং তৃতীয়তে গিয়ে বয় হস্যি আছে, কিন্তু মূর্ধা শয়ে টয় ওকার থাকার কারণে যুক্ত বর্ণের আগের বর্ণ দীর্ঘ হয়ে গেছে। তৃতীয়তে গিয়ে দেখছি কি, কয় রিতে হচ্ছে হস্য, কিন্তু পরবর্তীতে যুক্ত বর্ণ থাকার কারণে এটাও দীর্ঘ হয়ে গেছে। তারপরে গিয়ে দেখছি কি, যে দ্বিতীয় এবং চতুর্থতে গিয়ে হস্য হবে, তো দেখুন বয়রা ফলা আছে, তারপরে কোনো যুক্ত বর্ণ নেই, এই জন্য এটা হস্য রয়ে গেল। আচ্ছা, দন্ত শয় থয় হস্যি, তারপরে কোনো যুক্ত বর্ণ না থাকার কারণে এটাও হস্য হয়ে গেল। তাহলে এখানে আমরা কি দেখলাম, যে ছন্দের যে নিয়ম, সেই নিয়মের লঘুগুরু আমরা কিন্তু এখানে ফিট করে দিলাম। তাহলে আমরা কি করলাম, দেখুন এই দেখুন এই চারটাও আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো, যে কি কি করতে হবে, 5টা নিয়ম এখানে লেখা আছে, এটা আপনাদেরকে পাঠিয়ে দেবো। তো বকে চিহ্নিত করলাম, অন্তঃস্থকে বিন্দু দিয়ে চিহ্নিত করলাম, অন্তর্যগুলোকে অন্তঃস্থ বানিয়ে দিলাম। অনুস্বরকে চিহ্নিত করলাম। 4 নম্বরে গিয়ে যে আর কি ছন্দ হলো, সেই ছন্দকে আমরা 4 ভাগে ভাগ করে দিয়ে তার যে আর কি হর্ষ দীর্ঘ, তার নিয়মে লাল রং দিয়ে বসিয়ে দিলাম IRS। এইবার 5 নম্বর অন্তিম যেটা, এই যে 5 নম্বরে গিয়ে কি করব, বাকি যে বর্ণগুলো রয়েছে সেই বাকি বর্ণগুলোকে সাধারণ নিয়মে লঘু গুরু চিহ্নিত করে দেব, হর্ষ দীর্ঘ চিহ্নিত করে দেব, ঠিক আছে। বাকি যে মানে ছন্দের নিয়মের বাদ দিয়ে বাকি যে বর্ণগুলো দাঁড়িয়ে আছে, সেই বর্ণগুলোর উপরেও আমরা এবার হর্ষ দীর্ঘ চিহ্ন দেব। তো সেই সময় আমাদের লক্ষ্য রাখতে হবে কি, যে এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে এক্সট্রা, সেটা হচ্ছে যুক্ত বর্ণর আগেরটাও আমরা দীর্ঘ করে দেব। তো এইভাবে দেখুন ক্রি পয় আ, আর এই অন্তঃস্থ আকার আছে, দীর্ঘ করে দিয়েছি। তো এইভাবে আমরা পুরো সাজিয়ে নিলাম, দেখুন যে নিয়ম আছে সেই নিয়মে সাজিয়ে নিলাম। তো যখনই এটাকে আমরা সাজিয়ে নিলাম, দেখুন ব্যাস আমাদের রেডি হয়ে গেল। এইবার দেখুন আপনি পড়তে গেলে কত সরল হয়ে গেল। শুধু পড়ার সময় আপনার বইয়ের দিকে লক্ষ্য থাকবে যে বর্ণ কী লেখা আছে, তার মাথায় ওগুলো কী দেওয়া আছে, হস্য দীর্ঘ হস্য দীর্ঘ হস্য দীর্ঘ, এই সেই অনুযায়ী পড়তে থাকবেন, দেখবেন একদম সরলভাবে পড়া যাবে। সুর কী লাগাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার হতে পারে, কিংবা কিছু নিয়ম রয়েছে সুরের, সেটাকেও আপনারা মেনটেন করতে পারেন, কিন্তু হস্য দীর্ঘকে আপনাদেরকে মেনটেন করতে হবে। তো দেখুন কৃপায়া, কৃপায়া, কেননা দুটো হস্য রয়েছে, কৃপায়া, পরায়া, পরায়া, বিষ্ট, বিষ্ট, তারপরে কি বিশিদা, বিশিদা, বিশিদন, বিশিদন, কারণ এখানে যুক্ত বর্ণকে আমরা টেনে আনবো দয়ের সঙ্গে, বিশিদন, নিদামা, ব্রবীত। তো এখানে কি হচ্ছে, আমাদের যেখানে আমরা আমাদের এই সিগন্যালগুলো উপরে দিয়ে দিলে কি হচ্ছে, আমাদের উচ্চারণ করতে খুব সুবিধা হচ্ছে। কৃপয়া পরয়া বিষ্ট বিশিদন্নি দমা ব্রবীত দৃষ্টিমং সজনং কৃষ্ণ ইয়ুৎসং
समुपस्थितं कृपया परयाविष्टो विषिदन् कृपया परयाविष्टो विषिदन् निदमाब्रवीत् दिष्टिमं सजनं কৃষ্ণ ইয়ুত ইয়ুত। এভাবে দেখুন পরের উটা কিন্তু দীর্ঘ হয়ে গেছে। ইয়ুত সুম সমুপস্থিতম, এখানে সমুপস্থিতম, এখানে পটা দীর্ঘ হয়ে গেছে, আর বাকি সব কিন্তু হ্রস্ব রয়েছে। তাহলে কী করতে হবে? সমুপস্থিতম সমুপস্থিতম। তো এইভাবে আমাদের এই যখনই আমরা এই মাত্রাগুলো দিয়ে নেব, আইএস মাত্রাগুলো, সাথে সাথে আমাদের উচ্চারণ করতে খুব একটা বড় হেল্প হয়ে যাবে। তাহলে আমাদের এই বইতে এগুলোকে সাজাতে হবে, এটা আমাদের কাজ। যখনই সাজিয়ে রেডি করব, তারপরে আমি উচ্চারণটা কিভাবে করতে হবে সেটা আমি আপনাদেরকে পরবর্তীতে শেখাবো। ঠিক সেই সুর অনুযায়ী আপনারা উচ্চারণ করবেন, শুধু এটাকে লক্ষ্য রেখে উচ্চারণ করবেন, তাহলে দেখবেন আপনাদের উচ্চারণ একদম পারফেক্ট হয়ে যাবে। আর এই জিনিসটা শেখানো হয় না বলে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, যে একটা হিসাবে একটা সুর করে শিখিয়ে দিচ্ছে গুরু, আর আমরা শিষ্যরা কি করছি, ওনার দেখে দেখে শিখে যাচ্ছি। তো আমরা এটাকে অন্ধবিশ্বাস হয়ে যাচ্ছি যে উনি ঠিক করেছে কি আমরা ঠিক করছি, আদৌ আমরা বুঝতে পারছি না। কিন্তু এইটা যদি থাকে, আপনি নিশ্চিত হবেন যে হ্যাঁ আমি ঠিকই করছি, মানে আমি একটা কাজ করছি, সেটা ঠিক করছি কি না তার প্রমাণটা কি। তো তার প্রমাণ হচ্ছে এটা, মানে আপনারা যদি এটাকে রেডি করে রাখেন বইতে, তো আপনাদের কাছে প্রমাণ হয়ে গেল যে আমি ঠিক উচ্চারণ করছি। তার জন্যে আপনাদের এত পরিশ্রম করানো আমার, যে আপনারা এখান থেকে শিখবেন, শিখে যখন নিজেরা উচ্চারণ করবেন, প্র্যাকটিস করবেন, যেন আপনাদের কোনো ভুল না হয়। তো এই যে এই পর্যন্ত এই যে 5টা জায়গা আমি আপনাদেরকে বোঝালাম যে কিভাবে মার্কিংটা করবেন, তো এই বিষয়ে কারোর কোনো বুঝতে অসুবিধা হয়েছে? তিনি হাত ওঠাবেন। আচ্ছা ঈশিতাজি বলুন। হ্যাঁ ভুল করে হয়ে গেছে না। আচ্ছা ভুল করে, আচ্ছা ঠিক আছে। তার মানে আপনি বুঝতে পেরেছেন তো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা বুঝতে পারেননি এমন কেউ রয়েছে, তিনি হাত ওঠান। ঈশিতাজি হাত নামিয়ে নিন। হাত নামানোর ব্যবস্থাও আছে, ওঠানোর ব্যবস্থা যেমন আছে। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা তার মানে সকলে বুঝতে পেরেছেন। আচ্ছা সকলে তো বুঝতে পেরেছেন, কেউ হাত ওঠাচ্ছেন না। এবার আমি যদি নতুন কোনো শ্লোক দিই, আপনাদের কিন্তু করে দেখাতে হবে, পারবেন তো? তখনই সমস্যাই হবে। সমস্যা হবে না, শুধু এগুলোকে মাথায় রাখবেন। এবার আমি আপনাদেরকে 2টো শ্লোক পাঠিয়ে দেব। আপনারা এই 2টো শ্লোক ঠিক এই নিয়মে, এই 5টা নিয়ম আমি এগুলো তো সব দিয়ে দেবো আপনাদেরকে, এই নিয়মকে মাথায় রেখে আমি 2টো শ্লোক আপনাদেরকে দেব। এই 2টো শ্লোক আপনাদেরকে দেবো। প্রথম অধ্যায়ের 4th নম্বর শ্লোক, এবার পঞ্চম নম্বর শ্লোক আপনাদেরকে দেব। আত্র শূরা মহেশ্বাসা ভীমার্জুন সমায়ুধি আর দৃষ্টকেতুশ্চ কীর্তনাহা কাশী রাজস্ব বীর্যবান। এই 2টো শ্লোক আপনাদেরকে দেব। এই 2টো শ্লোকে আপনাদেরকে এভাবে মাত্রা লাগিয়ে কালকে কতক্ষণের মধ্যে দাঁড়ান, কালকে দুপুরের মধ্যে কিংবা সন্ধ্যা পর্যন্ত টাইম দিলাম, সন্ধ্যার মধ্যে আপনারা গ্রুপে সেন্ড করবেন। আচ্ছা এটা কি করবেন, কেউ যেন এভাবে যেমন আমি পাঠালাম এটাকে আপনারা মোবাইলে এরকমভাবে লিখবেন না, যেমন আমি এভাবে আপনাদেরকে লিখে লিখে দেখাচ্ছি, এভাবে যেন লিখবেন না, ঠিক আছে? আপনারা খাতাতে ঠিক পুরো এটাকেই এরকম একটা কালো রং দিয়ে লিখবেন, পুরো শ্লোকটাকে লিখে তারপরে চিহ্নিত করবেন। আচ্ছা লেখার সময় একটা জিনিস ধ্যান রাখবেন, এই দেখুন আমি যখন চিহ্নিত করেছি, দেখুন এই যে প্রথম লাইনের থেকে নিচের লাইনটা একটু গ্যাপ রেখেছি, সবাই একটু দেখে নিন, চোখ রাখবেন সবাই। প্রথম লাইনের থেকে নিচের লাইনে একটু গ্যাপ রেখেছি, কেননা আমি এই যে আর কি হর্ষদীর্ঘ বসানোর জন্য জায়গা রেখেছি আর কি, ঠিক আছে? এইগুলো আপনাদেরকে প্র্যাকটিস করানোর জন্য আমি রেডি করেছি। এই দেখুন এগুলো সব আপনাদের প্র্যাকটিস করার জন্য আমি রেডি করেছি। তো একটু জায়গা রাখবেন, একটু গ্যাপ রাখবেন, খাতাতে লিখবেন প্রথম লাইনটা, দ্বিতীয় লাইনটার মাঝখানে একটু গ্যাপ রাখবেন, যাতে আপনাদের এই মার্কিংগুলো করতে সুবিধা হয়। মার্কিংটি কীভাবে করবেন, 1 2 3 4 লেখার দরকার নেই, ওটা শুধু গুনে নেবেন, নিয়ে ঠিক এই যে লাল রঙেরগুলো হচ্ছে ছন্দের যেগুলো রয়েছে, ছন্দের হর্ষ দীর্ঘ,
আর নীল রঙের গুলো হচ্ছে সাধারণ হস্র দীর্ঘ, এমন যে কোনো দুটো কালার আপনারা ব্যবহার করবেন, ঠিক আছে। তবে চেষ্টা করবেন লাল রঙটা রাখার জন্য, মানে লাল রঙটা আপনারা আর কি ছন্দের কালার রাখবেন, বাকি সাধারণ কালার আপনারা অন্য কালি রাখতে পারেন, অন্য রং রাখতে পারেন, কিন্তু লাল রঙটা রাখবেন, তাহলে আমার একটু হিসাবের সুবিধা হবে, ঠিক আছে। তো একটু গ্যাপ গ্যাপ করবেন, কেননা এই বিষয়টা তো এইখানে এই যে দুটো আমি শ্লোক দিয়েছি, এই দুটো শ্লোক আপনাদেরকে পুরো খাতাতে লিখে ফটো তুলে গ্রুপে সেন্ড করতে হবে কালকের সন্ধ্যার মধ্যে। এবার যে যত আগে পাঠাবেন তার তত আমি আগে চেক করে নিতে পারবো, আমার সুবিধা হবে আর কি, বুঝতে পেরেছেন? তো এইবার বলুন যে এইটা যে আমি পাঠাবো আর আপনারা যে এটাকে ফিল আপ করবেন, চিহ্ন লাগাবেন। আচ্ছা দীপ্তিজি বলুন। দাদা প্রথম দিনের যে রিষ্টুপ ছন্দ, ছন্দ ওই পেজটা একটু দেখাইলে ভালো হতো। পেজগুলো তো দেওয়াই আছে, গ্রুপেই দেওয়া আছে, ঠিক আছে দেখে নেব। গ্রুপে দেখে নিন, সব দেওয়া আছে। তো তাহলে এই দুটো আপনাদের কাজ থাকবে, এই সব আমি পাঠিয়ে দিচ্ছি আমাদের ক্লাস সমাপ্ত হলেই, কক্ষা সমাপ্ত হলেই পাঠিয়ে দিচ্ছি, এই দুটো আপনাদের কাজ থাকবে। আর কাজের সঙ্গে সঙ্গে এই যে যুক্ত বর্ণটা, এটাকে ভালো করে চেক করে নেবেন যেভাবে শিখেছেন আজকে, ঠিক আছে। এই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। তাহলে এখানে আমরা বিরাম নিই এবার। হ্যাঁ, ইন্দ্রজি আপনার মাইক অন করুন, শান্তি পাঠ করুন, তারপরে আমরা সকলেই বিরাম নেব, যেভাবে প্রত্যেক দিন বিরাম নিই। कर्मण्यपशु वनीषिणो यत् कृण्वन्ति विदथेषु धीरः यत्पुर्यं यक्षमन्तः प्रजानन् तन्मे मनः शिव संकल्पमस्तु। ধন্যবাদ আপনাকে। সর্বেভ্য নমঃ, সকলকে সাদর নমস্তে, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্তে। सर्वेभ्यः नमो नमः। সর্ববিদ্যা নমঃ। ওম সর্বেভ্যো নমঃ। শুভরাত্রি।